করোনা ভাইরাসের ভয়াল থাবায় দেশের অর্থনীতি যখন বিপর্যস্ত, যখন দেশের সামনে চলে এসেছে লটস অফ আননোনস, যেমন আমাদের বেকারত্ব কোন পর্যায়ে যাবে, দেশের দারিদ্র পরিস্থিতি কোন পর্যায়ে যাবে, এই ধরনের অর্থনৈতিক অনেক সূচক নিয়েই কিন্তু অনিশ্চয়তা রয়েছে। এই অনিশ্চয়তার মধ্যেই গত 11ই জুন মহান জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মোস্তফা কামাল। এই বাজেটটিও বরাবরের মতোই আগের বাজেটের চেয়ে বড় বাজেট ছিল এবং রেকর্ড ব্রেক করেছে। এবারের বাজেটটি কিন্তু স্বাভাবিক কোনো সময়ের বাজেট ছিল না, কারণ এই বছর আমরা একটি মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি এবং এই মহামারীর বাজেটে স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দেওয়ার কথা বলেছেন অনেকেই, যে মহামারী থেকে বের হয়ে আসতে হবে। আবার মাননীয় অর্থমন্ত্রীর সামনেও কিছু বিষয় ছিল, যেমন এই বছরের বাজেটটি হলো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বাজেট। একই সাথে আমাদের সামনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও রয়েছে, সেসব জিনিসও তাকে বিবেচনা করতে হয়েছে। তো নানা বিবেচনায় এবারের বাজেটটি নিয়ে বেশ আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল যে আমরা এই মহামারী মোকাবেলা করতে পারবো কি পারবো না। প্রিয় দর্শক, আজকের এই বাজেট আলোচনা, করোনাকালের বাজেট ও জনপ্রত্যাশা, এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছি আমি, কাশ্মীর রেজা। চলুন শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে আজ অতিথি হিসাবে আছেন ডক্টর নাসিম সাইদি। তিনি ফেডারেল গভর্নমেন্ট অব কানাডা এর অর্থনীতিবিদ হিসাবে কাজ করছেন এবং এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক হিসেবে ছিলেন, অধ্যাপক হিসেবে ছিলেন। আমরা এর পরে যাকে পাচ্ছি তিনি হলেন ডক্টর মুস্তাফিজ মুনির। তিনি বেসিক ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এবং একই সাথে তিনি ডকুফিল্ম নির্মাতা এবং সাহিত্যিকও বটে। আমরা পাচ্ছি আজকের আলোচনায় ফারুক মেহেদিকে। ফারুক মেহেদি সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, এবং তিনি চ্যানেল 24 কাজ করেছেন। সর্বশেষ কালের কণ্ঠে তিনি সিনিয়র বিজনেস এডিটর হিসাবে আছেন। এবং এর পাশাপাশি আমরা দেশের বাইরে থেকে আরো যাদেরকে পাচ্ছি, তার মধ্যে আছেন ডক্টর গাজী সালাউদ্দিন। ডক্টর গাজী সালাউদ্দিন সুইডেনের লিঙ্কোপিং ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মুনতাহা রকিব। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই এই বাজেট নিয়ে একটি আলোচনা, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে সংবাদ প্রচারিত হয়েছে, তেমনি একটি সংবাদ আমরা শুনবো যেখানে আমরা আসলে আমাদের ফ্যাক্টস এন্ড ফিগার্স গুলা প্রথমে জেনে নিব। চলুন আমরা প্রথমেই একটি সংবাদ দেখে নিই। 71 টিভিতেই সংবাদটি প্রচারিত হয়েছিল। আমরা একটা স্যাম্পল হিসেবে ফ্যাক্টস এন্ড ফিগার্স গুলো দেখে নিচ্ছি।
আমরা শুনে নিলাম এই বাজেট যে নিউজটি আমরা শেয়ার করলাম, সেখানে কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স এসেছে, একটি ধারণা আমরা পেয়েছি। আমি শুরুতেই অতি সংক্ষেপে আমাদের যারা অতিথি আছেন তাদের কাছ থেকে জানতে চাইবো যে কেমন হলো এবছরের বাজেট। আমি প্রথমেই বলেছি যে অত্যন্ত কঠিন সময়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে এবং নানাবিধ চ্যালেঞ্জ ছিল মাননীয় অর্থমন্ত্রীর কাছে। আমি প্রথমে যেতে চাই ডক্টর নাসিম সাইদের কাছে, তিনি যদি আমাদেরকে বলেন, আমরা একটু সংক্ষেপেই বলবো প্রথম দিকে, যে কেমন হলো এবারের বাজেট, জনপ্রত্যাশা আসলে কতটুকু আমরা মেটাতে পারবো। ডক্টর নাসিম সাইদ। ধন্যবাদ কাশ্মীর। প্রথমেই অসংখ্য ধন্যবাদ, এবং এটা এই সময়টা আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও আমার কাছে এই আজকের এই মুহূর্তটি অত্যন্ত আনন্দময় মুহূর্ত, এ কারণে যে আমি পর্যায়ে যাদেরকে দেখতে পাচ্ছি প্রত্যেকে আমার ছাত্র, ছোট ভাই এবং একটি বিভাগের অনেকদিন পর দেখা, এবং দেখে খুব ভালো লাগছে। তো ধন্যবাদ এই সময় উপযোগী এই আলোচনাটা অর্গানাইজ করবার জন্য। যে বিষয়টা আজকে আমরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে করোনা কালের বাজেট এবং জনপ্রত্যাশা। করোনা কালের বাজেটটা প্রস্তাবিত হয়েছে যে সময়টাতে, এই সময়ে আমরা এটাকে বলছি করোনা কাল, অর্থাৎ একটা প্যান্ডেমিক চলছে, তার মধ্যে আমরা এই বাজেটটি সংসদে প্রস্তাবিত হয়েছে। কিন্তু যে সময়কালের জন্য বাজেটটি প্রস্তাবিত হয়েছে সেই সময়টা শুধুমাত্র করোনা কাল নয়, বা হ্যাঁ, আমরা সেটি এখন জানি। অর্থাৎ পুরো একটি বছরের জন্য অর্থমন্ত্রী বাজেটটি প্রস্তাব করেছে, এবং এই ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ, সে কারণে আমি প্রথমেই বলছি। তার মানে যে এই প্যান্ডেমিকটি যখন শেষ হবে তারপরে বছরের যে অংশটা বাকি থাকবে সেটিও কিন্তু এই বাজেটের আওতার মধ্যে পড়ছে। আমরা তাকাই সেই টাইমলাইনের কোনো একটা পয়েন্টে আমরা প্যান্ডেমিকে আছি, কোনো একটা ওই পয়েন্টের পরে আমরা প্যান্ডেমিকে নেই। অর্থাৎ যখন নীতি নির্ধারকরা বা আমাদের অর্থমন্ত্রী যখন এই বাজেটটি প্রস্তাবনা করেন, তখন তার এই বিষয়টি মাথায় নিতে হয়েছে যে প্যান্ডেমিক চলাকালে কিছু কিছু মেজার্স দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ টু পুট ইন প্লেস টু অ্যাড্রেস দ্য প্যান্ডেমিক, মানুষের জীবন বাঁচানোর জন্য। এবং প্যান্ডেমিকের পর হচ্ছে যে আমরা করোনার পরে আমরা ইকোনমি রিকভারি, অর্থাৎ দুটো ডিস্টিংক্ট ফেজেস অফ টাইমের জন্য এই বাজেটটি করা হয়েছে। আবার আল্লাহ না করুক এমনও হতে পারে যে পুরো বছরটাই করোনা কাল, which is the worst thing possibly could happen to us. তো সেটা যদি আমরা নাও যাই, তার মানে হচ্ছে একজন অর্থমন্ত্রী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যে আমি যদি অর্থমন্ত্রী হতাম তাহলে যেটা আমাকে করতে হতো, একটি হচ্ছে কিছু মেজার আমাকে এখন নিতে হবে স্বল্পমেয়াদী মানুষের যান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য, এবং তারপরে সেই করোনার জন্য যে জীবিকার যে সমস্যা হলো, অর্থনৈতিক যে সাফার করলো, সেখান থেকে রিকভারি। এখন আমাদের কাছে কোনো ক্রিস্টাল বল নেই যেটি দিয়ে আমরা দেখতে পারি যে কতক্ষণ পর্যন্ত করোনা চলবে এবং তারপরে আমি স্বাভাবিক অবস্থায় বা রিকভারি ফেজে যাব। সুতরাং প্রথমেই আজকে সমস্ত আলোচনার পূর্বে আমি বলে নিতে চাই যেটি মোটেও সহজ কাজ নয় এই বাজেটটি করা, একটি অন্ধকারের মধ্যে থেকে বাজেটটি করতে হয়েছে, এবং সেটি শুধু বাংলাদেশের অর্থমন্ত্রীর জন্য নয় বা বাংলাদেশের সরকারের জন্য নয়, পৃথিবীর বিভিন্ন দেশে অর্থমন্ত্রীরা, সরকার হিমশিম খাচ্ছে এই বছরের বাজেট। আমি একটি এক্সাম্পল দিলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। সেটি হচ্ছে কেরালাতে আমি যেখানে থাকি সেখানে আমাদের বাজেট ঘোষিত হয় ফেব্রুয়ারি মাসে। এখন আমরা জুনের শেষ পর্যায়ে, বাজেটটি এখনো ঘোষিত এবং একটু পোস্টপোন করে রাখা হয়। তার মানে এটা হচ্ছে যেহেতু আমরা একটা অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে এখন কিছু অ্যাডহক বেসিসে কিছু এক্সপেন্ডিচার গভর্নমেন্ট করবে উইদাউট দ্য বাজেট। এই দেশে বাংলাদেশে বাজেটটি অ্যানাউন্স করেছে, সুতরাং আমরা আশা করতে পারি যে এটি একটি পারফেক্ট বাজেট হবে।
হ্যাঁ, জনপ্রত্যাশা হচ্ছে এই মুহূর্তে বাজেটে যে সমস্ত মেজারমেন্ট গুলি নেওয়া দরকার সেই মেজারমেন্ট গুলি থাকবে। আমি যতটুকু দেখেছি সরকারের সদিচ্ছা ছিল, কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। কিছু কিছু জায়গায় আশাবাদী এবং কিছু কিছু জায়গায় অতি আশাবাদী মনে হয়েছে। সেগুলি আমরা আলোচনা করব এবং আগেই বলে নিচ্ছি, আমরা আলোচনা করা, মন্তব্য করা এবং সমালোচনা করাটা সহজ হবে, কিন্তু এই বাজেটটি একটি অনিশ্চয়তার মধ্যে থেকে একটি অনিশ্চিত অনিশ্চিত ভবিষ্যতের জন্য করা হয়েছে। সুতরাং সেই বিষয়টি আমাদের মাথায় নিতে হবে। অনেকগুলো জি, ব্যাপারে এসেছে যেগুলো আমরা মূলত আমরা স্যার বিস্তারিত আলোচনায় আসবো। আমরা আগে প্রথমে একটু সংক্ষেপে শুনে নিচ্ছি সবার কাছ থেকে। আমি এখন যেতে চাচ্ছি ফারুক মেহেদির কাছে। আপনারা সংবাদ কর্মীরা যারা কাজ করছেন, মানুষের প্রত্যাশাটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন। একটু যদি সংক্ষেপে বলতেন যে কেমন হলো এবারের বাজেট বা জনপ্রত্যাশা কতটুকু মিট করতে পারবেন, ফারুক মেহেদি। ধন্যবাদ কাশ্মীর রেজা। সাস্ট ইকোনমিক অ্যালামনাইয়ের পক্ষ থেকে এ ধরনের একটি বাজেট নিয়ে আলোচনা আমাকে আমন্ত্রণ জানার জন্য অ্যালামনাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আজকে আমার খুব প্রিয় মুখ কয়েকজন এখানে আজকের আলোচনায় আছেন, সেজন্য আমি খুবই কৃতজ্ঞ অ্যালামনাইয়ের কাছে। বিশেষ করে আমার স্যার ডক্টর নাসিম সাইদি, বড় ভাই লিপন, ডক্টর মুস্তাফিজ লিপন, এখানে আছে মোন্তাহা রাকিব এবং গাজী সালাউদ্দিন। সবাই তাদের নিজ নিজ অবস্থানে খুবই প্রতিষ্ঠিত এবং পেশা জীবনে খুবই দক্ষতার সঙ্গে কাজ করছেন। তো দুঃখিত, বাজেট নিয়ে আসলে বলার জন্য আমি শুরুতে যেটা বলতে চাই, যেটা নাসিম সাইদি স্যার বললেন, যে আসলে একটি নিউ নরমাল সময়ে করোনা ভাইরাসের একটি যে বিপর্যয় অবস্থা সারা পৃথিবীতে চলছে এবং অর্থনীতি, মানুষের জীবন সার্বিকভাবে এই পরিমাণ বিপর্যস্ত, এই পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, যেটা এর আগে আসলে কখনোই দেখা যায়নি। পৃথিবীতে এ ধরনের সিচুয়েশন কখনো হয়েছিল কিনা এই ধরনের কোনো রেকর্ড আসলে ওইভাবে জানা যাচ্ছে না। তার মানে বোঝাই যাচ্ছে যে একটা ক্রিটিক্যাল অবস্থায় এই বাজেটটি আসছে, যখন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের উন্নত দেশগুলো, যাদের ট্রিলিয়ন ডলার আসলে ইকোনমির সাইজ বিশাল, যেটা তুলনা আমরা কিছুই না, তারাই হিমশিম খাচ্ছে যে তাদের অর্থনীতি কি হবে, তাদের বিজনেস কি হবে, তাদের এন্টারপ্রেনারশিপ কি হবে, তাদের ইনভেস্টমেন্ট কি হবে, তাদের এমপ্লয়মেন্ট কি হবে। সো এইরকম একটি অবস্থায় সারা পৃথিবী একদম স্তব্ধ হয়ে গেছে। মানুষের জীবন বাঁচানোর জন্য একদিকে মানুষ প্রাণপণ লড়াই করছে, অন্যদিকে হচ্ছে ইকোনমিকে বাঁচানোর জন্য। এরকম একটি অবস্থায়, যেটা যথার্থই বলেছেন ডক্টর নাসিম সাইদি, যে আসলে একটি অস্বাভাবিক অবস্থায়। তো তারপরেও আমি বলবো যে আমি হয়তো বিস্তারিত পরের বারে আলোচনা করব, কিন্তু আমি শুরুতে যেটা বলতে চাই, এই যে এরকম একটি অবস্থায় আমি যেটা দেখেছি যে বাংলাদেশের যে 5,68,000 কোটি টাকার যে বাজেট, অনেকে বলবেন যে এটা একটা বড় বাজেট। আমি এটাকে কখনোই বড় বাজেট বলি না। বিগত এই যে 1 দশক যাবত যে আমাদের বাজেটের যে আকার যে হারে বেড়েছে, এটাকে আমি, সবাই বলে উচ্চাভিলাষী, এটা বাস্তবতার সাথে মিল নাই, ইত্যাদি ইত্যাদি নানান সময় বলা হয়। কিন্তু আমি যেটা বুঝি যে বাংলাদেশের যে মানে শক্তি, বাংলাদেশের যে পটেনশিয়াল, বাংলাদেশের মানে মানুষের যে বা বেসরকারি খাতের বা সরকারি খাতের যে বিনিয়োগ, এর ফলে ভিত্তিতে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে আসলে প্রচুর বিনিয়োগ প্রয়োজন, আরো অনেক বড় বাজেটের প্রয়োজন। হয়তো আমাদের সক্ষমতা নাই, সেজন্য আমাদের বাজেটটা আমরা মানে অত বড় করা যায় না, কিন্তু বড় বাজেট না, এটা চাহিদা আছে, কিন্তু আমার বিতর্কটা হয়তো হবে ওই জায়গায় যে এই বাজেটটি বাস্তবায়নের সক্ষমতা আছে কিনা। তো আমরা দেখেছি যে আমি এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই যে প্যান্ডামিকের শুরুর দিনগুলো থেকে তিনি কঠোরভাবে পরিস্থিতি নজরে রেখেছেন এবং খুবই সংবেদনশীলভাবে তিনি কিন্তু রেসপন্স করেছেন, এবং প্রত্যেকটা খাতে, আমাদের এক্সপোর্ট সেক্টর, আমাদের এসএমই সেক্টর, আমাদের সেফটি নেট থেকে শুরু করে প্রত্যেকটা খাতে তিনি নজর দিয়েছেন এবং দফায় দফায় তিনি স্টিমুলাস প্যাকেজ কিন্তু ঘোষণা করেছেন, এবং আমরা জানি যে 1,05,000 কোটি টাকার প্যাকেজ কিন্তু দিয়েছেন। তো সেটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এর পরে যে বাজেটটি, সেটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে। কেন বিতর্ক হতে পারে? যে এইরকম একটি অবস্থায় আমরা সবাইকে
আমাদের রেস্কিউ করতে হবে, আমাদের জনগণকে রেস্কিউ করতে হবে, আমাদের ইকোনমিকে রেস্কিউ করতে হবে, আমার শিল্প সেবা খাতকে মানে রেস্কিউ করতে হবে। এটা যেমন সত্য, একই সঙ্গে আমার অর্থনীতিতে একটা বড় ধরনের চ্যালেঞ্জ কিন্তু আসছে যে এই বাজেটটা আমি দিলাম ঠিক আছে, কিন্তু সেই বাজেটটা আসলে আমি বাস্তবায়ন করতে পারবো কিনা। আমি মনে করি যে কমপ্লিটলি একটি গতানুগতিক বাজেট হয়েছে। আমরা গত অর্থ বছর মানে যেটা চলতি অর্থ বছর শেষের দিকে আমরা আছি, এই যেটা 2019-20 যে অর্থ বছরের যে বাজেট, যেরকম বাজেট দেয়া হয়েছে, যেরকম অঙ্কের হিসাব করা হয়েছে, যেরকম কাঠামোগত কাঠামো দেয়া হয়েছে, একইভাবে কিন্তু আমরা এই বাজেটটাও দেখেছি। এটা যে একটা স্পেশাল বা নিউ নর্মাল টাইম, এই যে একটা প্যান্ডেমিক অবস্থা, এই যে আমাদের যে করোনা ভাইরাসের যে প্রভাব, সেই প্রভাব অনুযায়ী যে বাজেট হওয়ার কথা, আমি মনে করি না যে সেরকম একটি বাজেট হয়েছে। আপনারা জানেন যে আমাদের আমলাতন্ত্র, আমরা যারা বাজেটটা মূলত বানায়, তারা কিন্তু একটা ফ্রেমওয়ার্কের মধ্যে বানায়, এর বাইরে কিন্তু এবারে বাজেটে যাওয়া যায়নি। আপনি যদি বলেন যে কি আসলে বিশেষত্ব, আমি বলবো যে তেমন কোনো বিশেষত্ব নাই, কারণ আপনি অঙ্কের হিসাবটা শুধু বাড়ানো হয়েছে। আমার 5,23,000 কোটি টাকার বাজেট, আমরা এখন 5,68,000 কোটি টাকার বাজেট, সেটাকে একটা প্রবৃদ্ধি ধরা হয়েছে। এবং যদি বলতে পারেন যে 10,000 কোটি টাকার একটা স্পেশাল প্যাকেজ রাখা হয়েছে শুধু প্যান্ডেমিক ইমার্জেন্সি মানে ক্যাপিটালাইজ করার জন্য, কিন্তু বাস্তবে আপনি দেখবেন লাস্ট ইয়ারের বাজেট, এর আগের বছরের বাজেট একই ধারাবাহিকতায়। এখন আমি হয়তো পরের আলোচনা বলতে পারবো যে আসলে কিভাবে আমরা পরে পরবর্তীতে আরো এই আলোচনায় আসবো। আমরা একটু সংক্ষেপে সবার কাছ থেকে শুনে নিতে চাচ্ছি। আমি এখন একটু যেতে চাচ্ছি ডক্টর মুনতাহা রাকিবের কাছে। আমরা যদি একটু সংক্ষেপে বলি যে এবারের বাজেট কেমন হলো, একটু প্রথমে একটু সংক্ষেপে শুনে নিব, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাবো। ডক্টর মুনতাহা রাকিব। ধন্যবাদ কাশ্মীর রেজা ভাই। এখানে আমার সাথে যারা আছেন উপস্থিত, আমার শ্রদ্ধা স্যার ডক্টর নাসিম সাইদি স্যার এবং আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাইয়েরা, সবাইকে এবং যারা দর্শক সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ এখানে এরকম একটা আয়োজনের জন্য। তো আমি বাজেটের আলোচনায় যাওয়ার আগে একটু ছোট্ট কিছু স্ট্যাটিস্টিক্স দিতে চাই যে আইএমএফ যেটা ফোরকাস্ট করেছে 2020 সালের ফোরকাস্ট করেছে তারা, যে সাউথ এশিয়ায় জিডিপির যে গ্রোথ রেট সেটা 2.8%-এর নিচে চলে আসবে। তারপরে WTO বলেছে যেটা ওয়ার্ল্ড ট্রেড, গ্লোবাল ট্রেড যেটা, সেটা 20%-এর মতো কাট অফ হয়ে যাবে। ILO যেটা বলেছে যে 195 মিলিয়ন যারা কিনা ফুল টাইম ওয়ার্কার, তারা হচ্ছে জবলেস হয়ে যাবে এবং 20% রিমিটেন্স যেটা গ্লোবালি সেটা কমে যাবে। তো এই যেখানে হচ্ছে বিশ্ব পরিস্থিতি, সেখানে কোভিড-19 এই অনিশ্চয়তা এবং একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে দাঁড়িয়ে বাংলাদেশে 6 মাস পরে বা 2 মাস পরে বাংলাদেশ কোথায় যাবে সেটা আমরা এখন কেউ জানি না। তো এরকম একটা আনসার্টেনিটি এবং আনপ্রেডিক্টেবিলিটি নিয়ে যে বাজেটটা আসলে প্রস্তাবিত হয়েছে, সেটা স্যার বা মেহেদী ভাই বলেছেন যে আসলেই অনেক মানে ধন্যবাদের দাবি রাখে। কিন্তু যে বাজেটটা আসলে প্রণীত হয়েছে সেটা আমি বলবো অনেকখানি সাহসী এবং অনেকখানি হচ্ছে অনুমান নির্ভর। তো এটা নিয়ে বিভিন্ন ইতিবাচক নেতিবাচক দিক যেগুলো আছে, আমি আশা করব আমাদের আজকের আলোচনায় সেগুলো ফোকাস হবে। আরেকটা যেটা বলতে চাই যে আসলে স্যারের সাথে বলতে চাই যে পুরো বছরটা যে করোনা পরিস্থিতি নিয়েই আমাদের সামাল দিতে হবে তা না, তবে আমরা সেই পরিস্থিতিটাকে উড়িয়েও দিচ্ছি না। কিন্তু যদি আমরা পোস্ট কোভিড এর সিচুয়েশনটা চিন্তা করি, তাহলে সেখানে আমাদের শুধুমাত্র যে পোস্ট কোভিড এর ধাক্কা আছে সেটা না, তার সাথে আছে আমরা খুব শিগগিরই LDC গ্রাজুয়েট হয়ে যাচ্ছি, তারপরে আমাদের SDG আছে সামনে। তো সব মিলিয়ে আমাদের পথটা কিন্তু খুব সহজ নয়। তো বাজেটের কথা যদি আমি বলি, তো বাজেটের টাইটেলটাই হচ্ছে যে উত্তরণকালীন বাজেট। তো উত্তরণকালীন বাজেটটাকে আমি আসলে মূলত দুই ভাগে দেখতে চাই। একটা হচ্ছে করোনা পরিস্থিতি নিয়ে যে সময়টা, মানে দুর্যোগকালীন যে সময়টা, আর আরেকটা হচ্ছে যে পোস্ট কোভিড যে সিচুয়েশনটা, মানে উত্তরণের যে সময়টা। তো যখন আমি মানে করোনা পরিস্থিতি নিয়ে যে সময়টার কথা চিন্তা করছি, সেখানে আমি আসলে অর্থনীতির স্বাস্থ্যের চেয়ে মানুষের স্বাস্থ্যের দিকে বেশি মনোযোগ দিই, যেটা কিনা বাজেটেও এমফাসিস করা হয়েছে যে আসলে স্বাস্থ্যটাই এখানে মূল আলোচ্য বিষয়। আর পোস্ট কোভিড সিচুয়েশনে আমাদের দেখতে হবে ইকোনমিক ইন্ডিকেটর গুলোর দিকে স্বাস্থ্যের পাশাপাশি। তো
জি। প্রবৃদ্ধির কথা আসলে এখানে বলাই বাহুল্য, প্রবৃদ্ধির কথা খুব একটা বলার অবকাশ নেই। তারপরেও আমি ছোট করে একটু বলতে চাই যে 8.2% যেটা আসলে প্রবৃদ্ধি আশা করা হচ্ছে, সেটা অনেকগুলো যদি কেন্দ্রিক। যে যদি করোনা ভাইরাস খুব দ্রুত সেরে যায়, যদি বিশ্বমন্দা খুব তাড়াতাড়ি কেটে যায়, যদি আমাদের যারা অভিবাসী আছেন তারা নিজেদের জায়গায় ফিরে যান, রিমিটেন্স পাঠাতে শুরু করেন, যদি আমাদের ডোমেস্টিক ডিমান্ড আবার আগের মতো হয়ে যায়, দেশের কেউ চাকরি যদি না হারায়, তারপরে হচ্ছে যে দেশের মানুষের কাছে যদি যথেষ্ট ইনকাম থাকে খরচ করার মতো, এবং সর্বোপরি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বেসরকারি যারা বিনিয়োগকারী তারা যদি দ্বিগুণ উৎসাহে বিনিয়োগ করেন, যেটা আসলে এই পরিস্থিতিতে কতখানি সম্ভব, যেখানে আমরা চরম আস্থা সংকটের সম্মুখীন আছি আর কি। তো সেটা যাই হোক, ব্যয়ের অঙ্কটা আমরা চিন্তা না করে এই মুহূর্তে যে ব্যয়ের অঙ্কটা আমাদের কতটুকু কাজে লাগছে আমাদের জীবন এবং জীবিকা রক্ষায়, সেটা আমরা দেখব। আরেকটা যেটা আমি রিপোর্টে ছোট্ট একটা করে বলতে চাই, যে আসলে আমাদের শুধু গ্রোথ অবেস্ট চিন্তা করলে হবে না, কারণ আমাদের সামনে এখন কঠিন পরিস্থিতি, এবং সেখানে অলরেডি আমাদের ইনকাম ইনইকুয়ালিটি 0.52 হয়ে গেছে, অলরেডি আমাদের কনজাম্পশন ইকুয়ালিটি 0.35 হয়ে গেছে, পভার্টি লেভেল 14% কাছাকাছি চলে আসছে। তো এরকম একটা সিচুয়েশনে আসলে আমাদেরকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে, শুধুমাত্র একটা বা স্বাস্থ্য খাতে যেমন আমরা এমফেসিস দিব, তার সাথে সাথে জীবিকাকেও আমাদের প্যারালালি দেখতে হবে। জি, ধন্যবাদ। এই পরিস্থিতিতে আমাদেরকে মহামারীটাকে বিবেচনায় নিয়েই সবকিছু চিন্তা করতে হবে। আমি একটু যেতে চাই ডক্টর মুস্তাফিজ মুনিরের কাছে। তিনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন যে এবারের বাজেট নিয়ে তার একটু সংক্ষেপ মূল্যায়ন, যে কেমন হলো এবারের বাজেট। ডক্টর মুস্তাফিজ মুনির। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কাশ্মীর রেজা, সাস্ট ইকোনমিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সুন্দর আয়োজনের জন্য। আমি ফারুক মেহেদির সাথে একমত। আসলে আমাদের বাজেটে যদি আমরা দেখি নতুনত্ব তেমন কিছু নেই, পুরাতন যে বিষয়গুলো আছে সেগুলো একটু এনলার্জ আকারে প্রকাশ করা হয়েছে। তো এখন ব্যাংকিং সেক্টরে এটার একটা বড় চাপ আমি দেখতে পাচ্ছি, সেটা আমি আরো ডিটেলসে পরে যাব। কারণ হচ্ছে যে আমাদের ব্যাংকিং সেক্টরে সরকার যে লোনের কথা বলেছে সেটা যদি সরকার তুলে নেয় তাহলে আমরা আসলে বেসরকারি খাতে আমরা ঋণ দিতে একটু হিমশিম খাবো। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে করোনা পরবর্তীকালীন সময়ে মানুষের হাতে আসলে নগদ টাকা নেই বললেই চলে। অনেকে সেভিংস ভেঙে ভেঙেই অনেকটা তাদের নিত্য প্রয়োজনীয় যে চাহিদা সেটা মেটাচ্ছেন। তো এই মেটানোর জন্য তাদের ব্যাংকের যে আমানত ছিল সেখানে তারা হাত দিয়েছেন। তার মানে আসলে ব্যাংক থেকে টাকাটা আস্তে আস্তে করে লিকুইড পজিশনে মানুষের হাতে চলে যাচ্ছে। তো এই ঝুঁকিগুলো আসলে এই বাজেট যে প্রতিফলিত হচ্ছে সেগুলো কিভাবে হ্যান্ডেল করবে সে বিষয়ে আসলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কি হওয়া উচিত বা অর্থ মন্ত্রণালয় কি ভাবছে, এই সব কিছু মিলিয়েই আসলে আমাদেরকে সামনে এগোতে হবে। ধন্যবাদ কাশ্মীর। আমি আপাতত এখানে এইটুকু বলছি, পরে আরো ডিটেইলস যাব। একটু যাচ্ছি এরপরে ডক্টর গাজী সালাউদ্দিনের কাছে। ডক্টর গাজী সালাউদ্দিন, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে এই পরিস্থিতিতে আমাদের যে বাজেট, এই বাজেটটা কেমন হলো, একটু সংক্ষেপে আমরা শুনবো, পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনায় যাব। ধন্যবাদ কাশ্মীর ভাই, এবং ধন্যবাদ আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর নাসিম সাইদি। আমার জন্য অনেকটা বড়ই পাওয়া আজকে, এটা একটু বলতেই হয়, যেহেতু এটা সাস্ট ইকোনমিক অ্যাসোসিয়েশনের একটা ইভেন্ট। সো সাস্টে বিভিন্ন সব শিক্ষকদের কাছেই কৃতজ্ঞ যখন সাস্টে আমাদের পড়াশোনার সময়, কিন্তু আমি পার্সোনালি অধ্যাপক নাসিম সাইদি স্যারের কাছে খুব বেশি পরিমাণ কৃতজ্ঞ। আজকে এই হয়তো বা এই সুইডেনে বা বিভিন্ন জায়গায় আজকে পড়াশোনা বা টিচিং করার কোনো ফ্রম সাস্ট টু এই পর্যন্ত সবসময় যে সাপোর্ট বা প্রেরণা দিচ্ছেন সেটা আমার জন্য আসলে খুবই একটা ব্লেসিং বলে আমি মনে করি। এবং এটাই আসলে সাস্ট ইকোনমিক অ্যাসোসিয়েশন বা সাস্টের ইকোনমিক্স ডিপার্টমেন্টের একটা ইউনিকনেস, যে মানে কানেক্টেডনেস টু ওয়ান পার্সন টু দ্য অ্যানাদার পার্সন, ওয়ান গ্রুপ টু দ্য অ্যানাদার গ্রুপ, সিনিয়র টু দ্য জুনিয়র। সো এন্ড অলসো ধন্যবাদ সবাইকে, মেহেদি ভাই, মাহফুজ, মুস্তাফিজ ভাই এন্ড সবাইকে। আমি অলরেডি আমরা একটা বিষয় সবাই বলছি যে এইবারের বাজেটে যে চ্যালেঞ্জ বা এবারের বাজেটে গতানুগতিক বাজেট বা এই বাজেটটা অনেক আমি জাস্ট চ্যালেঞ্জের পার্টটা যাচ্ছি না এই মুহূর্তে, যেটা অলরেডি
এত চ্যালেঞ্জের ভিতরে আমি বাংলাদেশকে একটু অন্যভাবে দেখি, যে আমার কাছে মনে হয় বৈশ্বিকভাবে গ্লোবালি যে পৃথিবীর প্রত্যেকটা দেশই, সেটা ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি বা লিস্ট ডেভেলপমেন্ট যেই কান্ট্রি হোক না কেন, সবাই এই ক্রাইসিসে ফেস করতেছে, এবং ইকোনমি ওয়াইজ, ফাইন্যান্সিয়াল ওয়াইজ, প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ এই ক্রাইসিসটা ওভারকামের ক্ষেত্রে বাংলাদেশ বেশ অন্যান্য সমসাময়িক দেশের তুলনায় কিছুটা বেশ ভালো অবস্থায় আছে। তার বেশ কিছু একটা কারণ হচ্ছে বাংলাদেশের যে রেমিটেন্স আর্নিং, তার একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আমাদের টোটাল ন্যাশনাল ইকোনমির ক্ষেত্রে। বাংলাদেশের এগ্রিকালচার সেক্টরের গ্রোথ, যেটা আমাদের মেইন ব্যাকবোন ফর দ্য টোটাল ইকোনমি, ফর ফুড সাস্টেনেবিলিটির ক্ষেত্রে। এবং তার পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশের মানে দক্ষ জনগোষ্ঠী, এবং এই দক্ষ জনগোষ্ঠীর ভিতরে মানে বিভিন্ন রকমের স্কিলস এন্ড কম্পিটিটিভনেস, যেটা হয়তোবা আমাদেরকে ইকোনমি বলেন বা ওভারঅল ইকোনমি রিকভারির ক্ষেত্রে বা বাজেটকে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে হয়তোবা অনেক বেশি সহায়তা করবে। এবং সবকিছুর পরে আরেকটা বিষয় যেটা আমি এখানে হয়তোবা বলতে চাই, যে ইকোনমিক্সের সাথে সাথে যে জিওপলিটিক্যাল এনভায়রনমেন্টের পার্সপেক্টিভে এশিয়ান ইকোনমিক টু কানেক্টেড টু দ্য গ্লোবাল ইকোনমি, বাংলাদেশ একটা স্ট্র্যাটেজিক্যালি একটা ভেরি ইম্পর্টেন্ট লোকেশন এবং অ্যাট্রাকটিভ লোকেশন ফর গ্লোবাল ইকোনমিক প্রসপারিটি এন্ড এটসেট্রা। তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলোকে যদি বাংলাদেশ গভর্নমেন্ট অর পলিসি মেকাররা ঠিক মতো কনসিডার করে, আমার মনে হয় চ্যালেঞ্জ আমরা সবাই জানি, আমরা এখন সবাই এই চ্যালেঞ্জে ফেস করতেছি। আমার কাছে মনে হয় বাংলাদেশ আপকামিং ডেজ এবং বাজেট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। ধন্যবাদ ডক্টর গাজী সালাউদ্দিন। আমরা এবারে একটু যেতে চাই ফারুক মেহেদীর কাছে। ফারুক মেহেদী যেহেতু সাংবাদিক এবং সাধারণ মানুষের সাথে তাদের কাজ আছে, সাধারণ মানুষের প্রত্যাশাগুলো তারা পত্রিকার পাতায় বা টেলিভিশনে তুলে ধরেন, বিভিন্ন টক শোতেও আমরা তাকে দেখে থাকি। একটু যদি আমাকে একটু বলেন যে জনপ্রত্যাশাটা, আমরা যে বলছি যে করোনাকালের বাজেট ও জনপ্রত্যাশা, আসলে এবছর জনপ্রত্যাশাটা কি ছিল? মানুষ কোন ধরনের বাজেট এবছর চেয়েছিল? ফারুক মেহেদী, এবং কতটুকু মিট করে? আসলে আপনাকে আমি শুরুতেই বলছিলাম যে আমাদের এই বাজেটটি যে 5,68,000 কোটি টাকার যে বাজেটটি দেয়া হলো, বাজেট কিন্তু মানে কোনো উচ্চাবিলাসী না। বাজেট তার আকারের দিক থেকে ঠিক আছে, বরং আমি বলি আমাদের ডিমান্ড আরো বেশি। কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের সেই সামর্থ্য, সেই ক্যাপাসিটি, মানে সেই রিসোর্স মোবিলাইজেশন ক্যাপাসিটি আমাদের আছে কিনা। এখন যদি জনপ্রত্যাশা বলেন, আপনি জনপ্রত্যাশার কোনো শেষ নাই। আমি তো বললাম যে বড় বাজেট মানে জনপ্রত্যাশা, কারণ এই বাজেটের টাকাটা কোথায় যাবে? ইনভেস্টমেন্ট হবে, এটা ইকোনমিতে যাবে, আপনি ধরেন ডেভেলপমেন্ট ওয়ার্কে যাবে, বা আপনি ধরেন স্টিমুলাস প্যাকেজ হিসেবে যাবে, যে কোনো ফর্মে যাক না কেন, আলটিমেট এর এন্ড ইউজার কিন্তু জনগণ, এবং এটা বেনিফিশিয়ারি কিন্তু জনগণ। তো এইটাই হচ্ছে জনপ্রত্যাশা। তো জনপ্রত্যাশা যদি বলেন, আপনি বাজেটের যে গ্রোথ, যে পার্সেন্টেজে ইনক্রিজ করা হয়েছে, সেটাতে কিন্তু জনপ্রত্যাশা আপনি বলতে পারেন যে আছে। কিন্তু জনপ্রত্যাশাটা তখনই হবে যখন একটি বাজেটকে আপনি যে হাইটে নিয়ে গেছেন, সে হাইটটা যদি আপনি এক্স্যাক্টলি বাস্তবায়ন করতে পারেন। আমরা দেখেছি যে এই বাজেটটা যেটা শেষ হতে যাচ্ছে, এই বাজেটটাও কিন্তু একটু বড় বাজেটই তো ছিল। 5,23,000 কোটি টাকা এই বাজেট কিন্তু কাটছাট করতে হয়েছে। আপনি জানেন যে আমাদের ডেভেলপমেন্ট বাজেটকে প্রায় 2.5 লাখ কোটি টাকার বাজেট কিন্তু 2 লক্ষ কোটি টাকাতে আনা হয়েছে, বা আরেকটু কমে আনা হয়েছে। এখন আপনার কেন হচ্ছে এটা? কিন্তু ট্রেডিশনালি আমরা দেখছি ডেভেলপমেন্ট বাজেট সবসময় বড়, এবং এটা এই ট্রেডিশনালি কাটছাট করা হচ্ছে, এবং শেষ মুহূর্তে যে বাস্তবায়ন, এইবারের অবস্থা আরো খারাপ। এবার আসেন, আপনি ধরেন আপনার রিসোর্স, আপনি ধরেন রেভিনিউ, আমার ক্যাপাসিটি আছে রেভিনিউ কালেকশন, মানে আমাদের রেভিনিউ দেওয়ার মতো ক্যাপাসিটি, আমি বলবো যে মানুষের সক্ষমতা আছে, ট্যাক্স পেয়ার মানে কর দেওয়ার মানুষের সক্ষমতা আছে, কিন্তু তাকে কি আমি নেটে আনতে পেরেছি? আমি পারি নাই। আমার 40 লক্ষ টিআইএন ধারী আছে, আমি রিটার্ন দিচ্ছে কত? হার্ডলি 20 লাখ, তো বাকি 20 লাখ নাই। এটাও হচ্ছে যে বিশাল একটা গ্যাপের মধ্যে। আমি যদি আপনাকে জাস্ট দুই একটা দেই, যে আপনার এই যে ইন্টারন্যাশনাল যে পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ, যেটা বিসিজি, তারা 2015 সালের যে রিসার্চ, সেখানে বলেছে যে বাংলাদেশে মানুষের বছরে 5 লক্ষ টাকার বেশি আয় করে এরকম মানুষের সংখ্যা 1
1,25,00,000। এটা হচ্ছে বিসিজির রিপোর্ট। এরপরে আমাদের বিআইডিএস যেটা আছে তারা আবার আরেকটা রিপোর্ট করেছে, সেখানে 17 সালে সম্ভবত, সেখানে বলেছে যে 3 লাখ টাকার বেশি আয় করে এরকম মানুষ আছে 3 কোটির বেশি। তা আমার ট্যাক্সের সিলিং হচ্ছে 2.5 লক্ষ টাকা, এইবার 3 লক্ষ টাকা করা হলো। তাহলে আমরা বিশাল অঙ্কে যে একটা সামর্থ্যবান জনগোষ্ঠী আছে তাকে কিন্তু আমি নেটে আনতে পারছি না। তার মানে আমার ট্যাক্স কালেক্টরের যে ক্যাপাসিটি বা স্টেক হোল্ডার হিসেবে এনবিআর এর যে ক্যাপাসিটি, তার কিন্তু সেই ক্যাপাসিটি নাই। এটা গেল আপনার ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আমি বলছি। এখন ইনডাইরেক্ট ট্যাক্স আপনি দেখেন যে আমার যে ইকোনমি বড় হচ্ছে, আমার যে গ্রোথ আমি বলছি 8.21% 3% আমাদের অর্জিত হয়েছে, তার মানে 8-এর উপরে আমার জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে। আমার সার্বিকভাবে আমরা কিন্তু একটা যে উলম্ফন ইকোনমি সেটা কিন্তু আমরা দেখছি। তার মানে আমার হিউজ ইম্পোর্ট হচ্ছে, র মেটেরিয়ালস আসছে, মেশিনারিজ আসছে, আমার এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করেছে, আমার ইনভেস্টমেন্ট হচ্ছে, প্রাইভেট সেক্টর গ্রোথ হচ্ছে, এটাই তো বোঝাচ্ছে। এবং বেসরকারি খাতেও আমরা যে বড় এই যে 2 লাখ কোটি টাকা বলতেছি, আমার যে এডিপি বড় হচ্ছে, সেটাও কিন্তু বিনিয়োগ হচ্ছে। তো সব মিলিয়ে আমরা ইকোনমিতে একটা ভাইব্রেশন, ইকোনমিতে একটা হিউজ অ্যাক্টিভিটিস হচ্ছে। আমরা যে উদীয়মান অর্থনীতি বলছি, ইমার্জিং টাইগার বলছি, বা যা কিছুই বলছি না কেন, সবকিছুর ফল কিন্তু এটা। কিন্তু এইটা আমার ট্যাক্সে রিফ্লেক্ট হচ্ছে না, কোনোভাবেই রিফ্লেক্ট হচ্ছে না। আপনার ট্যাক্স পেয়ার, আমার ভলান্টারি কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার নাই। তার মানে কি আমি এনফোর্স করে ট্যাক্স পেয়ার আনা বা সচেতন করে সেই কার্যক্রমটাও যথেষ্ট না। এবং দেখেন যে একটা নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হলো গত 2 বছরে, এটা নানা টানা হেসরার পরে গত বছর থেকে, মানে চলতি বছর থেকে এটাকে ইন্ট্রোডিউস করা হলো। সেটারও প্রথম মাস থেকে বা 2-3 মাসের মধ্যে আমার যে ফিসক্যাল ডিভাইস দেওয়ার কথা ছিল সেটা আজ পর্যন্ত আসে নাই, সেটা আজ পর্যন্ত ইন্ট্রোডিউস হয় নাই। তার মানে আপনার যে প্ল্যানিং, গভর্নমেন্টের যে প্ল্যানিং ছিল যে এই ফিসক্যাল ডিভাইসটা দেওয়া হবে, হিউজ পরিমাণ আমার মানে সার্ভিস সেক্টর থেকে সার্ভিস ট্যাক্স আসবে, ভ্যাট আসবে, সেটা কিন্তু আসে নাই। সেটা হলো আমার ইকোনমিতে যে গ্রোথ হচ্ছে সেটা রিফ্লেক্ট আমার মানে ভিএটিতে নাই, ট্যাক্সে নাই, ভিএটিতে নাই। এবার আসেন আপনার আমার যে ইম্পোর্ট, আমার হিউজ ইম্পোর্ট হচ্ছে। এখন ইম্পোর্টের ম্যাক্সিমামই হচ্ছে যে আমার ইম্পোর্ট যখন হওয়া মানে হচ্ছে আমার র মেটেরিয়ালস আসছে, যেটা আমার এক্সপোর্টকে স্ট্রেংথেন করছে, আমার এক্সপোর্টকে ফুয়েল দিচ্ছে। আবার একই সঙ্গে আমার প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে, সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, সেখানে কর্মসংস্থান হচ্ছে, এটাই তো মিন করছে। কিন্তু সেটাও আমার লং রানে ট্যাক্সে কোনো রিফ্লেকশন নাই। তার মানে আমার ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমি ট্যাক্স কিন্তু পাচ্ছি না বা তাকে নেটে আনতে পারছি না। কিন্তু আমি যখন বাজেট বাস্তবায়ন করছি, আমি কিন্তু একটা অপটিমিস্টিক টার্গেট করছি। গত চলতি অর্থ বছরে, মানে এই অর্থ বছর যেটা শেষ হতে যাচ্ছে, সেখানেও কিন্তু আমরা 3,25,000 কোটি টাকার যে টার্গেট আমরা দেখেছিলাম, সেটাও কিন্তু কাটছাট করে 3 লক্ষ টাকায় নিয়ে আসা হয়েছে, 3 লক্ষ কোটি টাকা। সেটাও আমরা বাস্তবায়ন হচ্ছে না। এবং আমি শিওর যে এটা প্রায় 1 লাখ কোটি টাকা ঘাটতি হতে যাচ্ছে, অলমোস্ট প্রায় আপনার মেবি মে মাস পর্যন্ত, এপ্রিল পর্যন্ত বোধহয় 78,000 কোটি টাকা ঘাটতি আছে। তো এটা আমি যদি জুন পর্যন্ত যাই, আমি দেখবো যে প্রায় 1 লাখ কোটি টাকার কাছাকাছি। তার মানে আমার হিউজ একটা বড় অঙ্কের প্রায় 30-35% ঘাটতি থাকছে রেভিনিউতে। তো সেই রকম একটা টার্গেট আমি কেন দিচ্ছি? আলটিমেটলি এটা এই জায়গাটাতে হচ্ছে আমি 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 বাজেট, বড় বাজেটের পক্ষে, কিন্তু বড় বাজেটটা আমি দেখি যে বেলা শেষে সেই বাজেটটা কিছুই থাকছে না, পুরোটাই কাটছাট হচ্ছে। এইবারও সেম। আপনি কেন গতানুগতিক বললাম, আমরা যে প্যান্ডেমিকের যে এক্সট্রা এফোর্ট এই বাজেটে আমি মানে মানে যদি বলি যে সহজ কথায় ওইরকম এফোর্ট নাই। ওই যে 10,000 কোটি টাকার একটা থোক বরাদ্দ রাখা হয়েছে, সেটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে। আদারওয়াইজ আপনি দেখেন প্রত্যেকটা খাতে সেটা হচ্ছে ইনক্রিজ করা হয়েছে, যেটা ন্যাচারালি করা হয়। আপনি স্বাস্থ্য খাতে যে 3,500 কোটি টাকা বেশি দেওয়া হইলো, এই যে প্যান্ডেমিক, আমার স্বাস্থ্য খাতকে তো আমূল বদলাতে হবে, খুল নলচে বদলাতে হবে। সেই জায়গায় 3,500 কোটি টাকা তো রুটিন ইনক্রিজমেন্ট। আপনি ধরেন শিক্ষাতে বরাদ্দ বলেন, আপনার কৃষিতে বরাদ্দ, এগুলো হচ্ছে রুটিন। সব খাতেই তো একটা পার্সেন্টেজ বেড়েছে। এটা আমার ইকোনমিতে আমার গ্রোথের টার্গেট যেহেতু আছে, আমার স্বাভাবিকভাবে আমার একটা বাজেটে ফাইন্যান্সিং এর একটা গ্রোথ ধরা হয়েছে। কিন্তু স্পেশাল প্যান্ডেমিক, আমার করোনা ভাইরাস, আমার এই মুহূর্তে আমার সকল ব্যবসা বাণিজ্য থমকে আছে, আমার কোনো ইনকামের, আমি এই যে আপনার 3 লক্ষ, আমাদের এবার টার্গেট কত, 3 লক্ষ প্রায় 78,000 কোটি টাকার রেভিনিউ টার্গেট টোটাল। এর মধ্যে এনবিআর থেকে আসতে হবে 3,30,000 কোটি টাকা।
হুম। এটা হচ্ছে কমপ্লিটলি একটা অপটিমিস্টিক, যেটা আসলে আপনি যদি ধরে নেন, যেটা মুনতাহারাকে বলছিল যে আমার যদি এটা না হয়, এটা যদি হয়, এটা হয়, রেভিনিউ আসবে, আমার বিদেশ থেকে টাকা আসবে, আমার রেমিটেন্স আসবে, আমার এভরিথিং ওকে, তাহলে এটা হবে। কিন্তু আমি কি সেই রকম অবস্থা কি দেখছি যে আমার সবকিছু আসবে? আমি কিন্তু জি, সেরকম অবস্থা দেখছি আমি না। ফারুক আমার মেহেদীর কাছে আবারও 8 আসবো। লক্ষ আমি 8 লক্ষ আবারও আসবো প্রবাসী যে কিন্তু দেশে চলে কিভাবে আসছে। আমরা এই রেভিনিউটা বাড়াতে পারি বা করের আওতাটা কিভাবে বাড়াতে পারি সেই আলোচনায় আমি আসবো পরবর্তীতে। আমি এখন যেতে চাই একটু ডক্টর নাসিম সাঈদীর কাছে। আমরা বলছি যে অনেক ঝুঁকি আমাদের রয়েছে, এই যে ঝুঁকিগুলার কথা বলছি, সেই ঝুঁকিগুলা নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না যদিও, তারপরে এই ঝুঁকিগুলা কি কি আসলে, বা এই ঝুঁকিগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, কোন কোন ধরনের ঝুঁকি আমাদের অর্থনীতিতে আসতে পারে? ডক্টর নাসিম সাঈদী। থ্যাংক ইউ কাশ্মীর। আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা অবতারণা করেছে আমাদের বাকি আলোচকরা, বাবু, মুনতাহা এবং ফারুক মেহেদী, লিপনও। তো সব থেকে বড় ঝুঁকির কথা মাত্র ফারুক মেহেদী বলছিল। আমার কাছে মনে হয় যে দ্য ফরমোস্ট রিস্ক দ্যাট উই আর ফেসিং, যে আমরা একটু, আমি শুরুতেই আমার বক্তব্যের শুরুতে যেটা বলেছিলাম, যে আমরা একটু কোনো কোনো জায়গায় একটু আশাবাদী এবং অতি আশাবাদী যে ট্যাক্স কালেকশন, আপনি বাজেট করবেন 5,68,000 কোটি টাকা, সেখান থেকে ধরবেন যে এনবিআর এর ট্যাক্স কালেকশন হবে 3,30,000 কোটি টাকা। তো সেটা করতে হলে তো আপনার যে টুলস এন্ড ইনস্ট্রুমেন্টস থাকা উচিত ট্যাক্স কর্তৃপক্ষের কাছে, আমাদের কি সেটা আছে কিনা, করের আওতায় এত লোক আনতে পারবো কিনা। পার্টিকুলারলি যেটা বলেছে যে এই সময়কালে যে আমরা ওই গতানুগতিক ম্যাথমেটিক্যালি আমরা প্রোগ্রেশন ধরে নিচ্ছি যে গত বছর ট্যাক্স কালেকশনের টার্গেট ছিল এত, এবছর হবে 3,30,000 কোটি টাকা। কিন্তু কথা হচ্ছে যে ডিউ টু দিস প্যান্ডেমিক, এবং মেক নো মিস্টেক, প্যান্ডেমিক ছাড়াও কিন্তু কোভিড-19 ছাড়াও যে বিশ্ব অর্থনীতি ওয়াজ হেডিং টু এ রিসেশন, সেটা অনেকেই আমরা আলোচনার মধ্যে আনছি না। যে আজকে যদি এই করোনা কাল নাও হতো, ইউএস ইকোনমি, দ্য রিসেশন ওয়াজ লুমিং ইন দ্য কর্নার। তো সেটা হলে বিশ্ব ইকোনমিতে যদি একটা মন্দা প্রভাব পড়ে, অটোমেটিক্যালি বাংলাদেশে সেটা আসে, বিকজ আমাদের একটি বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে আমাদের তৈরি পোশাক খাত। তো সেটা হচ্ছে যে যদি মন্দা হয় অর্থনীতি, যদি যেখানে আমাদের পার্টনার ইকোনমিজ উইল বি হেডিং টু এ ডিপ্রেশন বিকজ অফ দিস কোভিড-19 অর্থনৈতিক মন্দা, সেখানে আমাদের যে ইকোনমিতে যে একটা ঋণাত্মক প্রভাব পড়বে, সেটা বিবেচনা করে কি করে আমরা আশাবাদী হই যে 3,30,000 কোটি টাকার ট্যাক্স রেভিনিউ আমরা কালেক্ট করবো। ট্যাক্স হচ্ছে, মানুষ যদি পার্সোনাল ইনকাম ট্যাক্স হয়, তার আয় থাকলে সে ট্যাক্স দিবে, তার যদি আয় না থাকে ট্যাক্স আসবে না। যদি আমাদের যে মেজর এক্সপোর্ট সেটি হচ্ছে অ্যাপারেলস, টেক্সটাইল, সেটা হচ্ছে যে ডিমান্ড ইজ ভেরি ইলাস্টিক। মানুষের যদি নর্থ আমেরিকায় বা ইউরোপে যদি মানুষের যদি আয় না থাকে, দে উইল নট ডিমান্ড ইট। সো সেটা না হলে আমাদের রপ্তানি নিচের দিকে যাবে, রপ্তানি যদি না হয় প্রফিট হবে না কর্পোরেট কোম্পানিদের, কর্পোরেট ট্যাক্স কালেকশনও কমে যাবে। তো তাহলে দেখা যাচ্ছে যে এমনিতেই আমরা যে বাজেটটা দিয়েছি 5,68,000 কোটি টাকা, সেখানে ঘাটতি বাজেট, ঘাটতি কত, অ্যাবাউট মনে হয় 1,80,000-এর মতো ঘাটতি। সেটা হচ্ছে 6% এবার। হ্যাঁ 6%। তো সেটা হচ্ছে ঘাটতি ধরে নিয়ে বাজেটটা। তারপরে যদি আপনার ট্যাক্স কালেকশন যদি আরো কমে, এবং নিশ্চিতভাবে আমি অন্তত একদম ফারুক মেহেদীর সাথে একমত যে 3,30,000 কোটি টাকার ট্যাক্স কালেকশন এই সময়কাল, এবং সেটি না জেনে যে পর্যন্ত অলরেডি আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে, সেটা এই বিবেচনা এখন থেকেও যদি আমরা রিকভারি শুরু করি, সম্ভব না। আর করোনা আরো কতদিন থাকবে আমরা জানি। সেটা হচ্ছে একটা প্রধানতম ঝুঁকি। আপনি ট্যাক্স কালেকশনের জন্য আপনি 3 লাখ টাকা প্রস্তাব করা হয়েছে যে ন্যূনতম ইনকাম। 3 লাখ টাকা ইনকাম হচ্ছে মাসে আসে 25,000 টাকা। 25,000 টাকা বাংলাদেশে বাস্তবতায় একজন রিক্সা চালক বা একজন দিনমজুর 25,000 টাকা মাসে আয় করে। সেই লোককে আপনি কর দেওয়াবেন 30, আপনি সর্বোচ্চ কর 30% ছিল, সেটাকে নামিয়ে করেছেন 25%। কেন? এটা আমার কাছে বোধগম্য নয়। তা আপনি যে দেশে অতি ধনীর সংখ্যা দ্রুততম গতিতে বাড়ছে, সেখানে তাদেরকে ট্যাক্স ব্রেক দিয়ে আপনি যে দিনমজুর 25,000 টাকা আয় করে মাসে, তার উপরে কর দিচ্ছেন, সেটি একটি ব্যাপার। ট্যাক্স এক্সাম্পশনের আরেকটা ব্যাপার আছে, যে আপনি 5 কোটি টাকার বছরে লেনদেনের কম থাকলে আপনাকে কর্পোরেট ট্যাক্স আপনাকে এক্সাম্প করে দিতে পারে। সেটি বাংলাদেশের সুবিধা নেয় 10 কোটি যার টার্নওভার সেও নেয়, 15 কোটি যার টার্নওভার সেও নেয়। তো এই যে এনফোর্সমেন্ট গুলি, আইন আছে কিন্তু আইনের এনফোর্সমেন্ট গুলি নাই। ট্যাক্স এনবিআর কে ঢেলে সাজাতে হবে, তাদেরকে টুলস দিতে হবে, ইনস্ট্রুমেন্ট দিতে হবে, সো দ্যাট দে ক্যান এনফোর্স ইট। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার এক্সটার্নাল আরেকটা রিস্ক হচ্ছে যে দিস আর ইন্টারনাল রিস্ক। এক্সটার্নাল রিস্ক হচ্ছে যে
external demand for our commodity. আমাদের heavily dependency on গার্মেন্ট সেক্টর। আমাদের রপ্তানি একদমই এক জায়গায়, আমরা ডাইভার্সিফাই করতে পারি। তো এই বাজেটে আমি সেরকম খুব বেশি কিছু দেখিনি যে এনকারেজিং দি আদার ইন্ডাস্ট্রিজ সো দ্যাট আমাদের হেভি ডিপেন্ডেন্স অন দি রপ্তানি তৈরি পোশাক খাত থেকে সরে যাবে। রেমিটেন্সে এক ধরনের ডিপ্রেশন। সুতরাং আমাদের যে অনেক মুনতাহা বলেছেন যে অনেক শ্রমিক ফেরত এসেছে, আরো আসতে পারে, এবং এদেরকে কিভাবে পুনর্বাসন করা যাবে, এদেরকে যদি কোনো প্রণোদনা দিয়ে তাদেরকে ইনভেস্টমেন্টে ছোট ছোট ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রেনিয়র তৈরি করা যায়, তাহলে হয়তো এখানে শিল্পের বিকাশ ঘটবে, ডোমেস্টিক কনজাম্পশনটা বাড়বে। তো এই জিনিসগুলি আমরা মাথায় নিয়ে আমাদেরকে প্রস্তাব করা উচিত ছিল। আমার কাছে মনে হয়েছে এটা অতি আশাবাদী এই যে ট্যাক্স কালেকশনটা। অনেকগুলি মেজার নিয়েছেন, ফারুক মেহেদী বলেছে যে আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলি ভালো মেজার নিয়েছেন, কিন্তু এই রিস্ক আর আরেকটি রিস্ক হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরের লিপন আরো ভালো বলতে পারবে হয়তো। ব্যাংকিং সেক্টরকে আপনি যে এই যে ট্যাক্স কালেকশন, একটা ম্যাক্রো ইকোনমিতে প্রতিটা ভেরিয়েবল একটার সাথে একটা সম্পর্কিত, আমরা সবাই জানি। আপনি যখনই ডেফিসিট হবে, আপনি ট্যাক্স তুলতে পারবেন না, তখন আপনি কি করবেন? আপনি ঋণে যাবেন। আপনি তো অলরেডি বলেছেন আপনি ঋণ নিবেন, যে ঘাটতিটা আছে ডোমেস্টিক ঋণ নিবেন কত, মনে হয় 95,000 কোটি টাকা, সেটা 85,000 কোটি টাকার মতো, 85,000 কোটি টাকা আপনি ব্যাংকিং সেক্টর থেকে নিবেন। সেটা আরো বেড়ে যাবে যদি ওই যে ট্যাক্স কালেকশন আরো সরে। তো তার মানে এটা কি হচ্ছে? ব্যাংকে কি টাকা আছে? সেটা তো আমরা সবাই জানি। ব্যাংকগুলি একটি তারল্য সংকটে ভুগছে, সেইখান থেকে যখন আরো চাপ আসবে, তো এই যে জিনিসগুলি আমরা ডক্টর মুস্তাফিজ মুনিরের কাছে আমরা আবারও ফিরে আসবো স্যার আপনার কাছে। আমি একটু যেতে চাই মুনতাহা রকিবের কাছে। ডক্টর মুনতাহা রকিব, আপনি জানেন যে আমরা সবাই জানি যে স্বাস্থ্য খাতের ঝুঁকিটা এই মুহূর্তে সবচেয়ে বেশি, এবং আমরা যে জনপ্রত্যাশার কথা বলছি সেই জনপ্রত্যাশায় কিন্তু মূল কথাটাই ছিল যে স্বাস্থ্য খাতে যে ঝুঁকি, আমরা যে মহামারীর কবলে পড়েছি সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। এই বাজেটে স্বাস্থ্য খাত নিয়ে কি কি প্রস্তাবনা রয়েছে, এবং এটা আপনি কি মনে করেন যে কতটুকু আমাদের ঝুঁকিটা মোকাবেলা করতে পারবে? ডক্টর মুনতাহা রকিব। ধন্যবাদ কাশ্মীর ভাই। স্বাস্থ্য বাজেটে যাওয়ার আগে আমি খুব সংক্ষেপে আমাদের কোভিড এর জন্য আমাদের যে প্রিপারেশন এবং আমাদের স্বাস্থ্যসেবার যে এখনকার যে অবস্থাটা, এটা আমি একটু সংক্ষেপে তুলে ধরতে চাই। আমি গত 23 তারিখের প্রথম আলোর একটা রিপোর্ট বলতে চাচ্ছি, যে ওখানে দেখলাম যে গভর্নমেন্ট থেকে পারমিশন পেয়েছে কোভিড-19 এর স্যাম্পল টেস্টের জন্য, যে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে জেকেজি হেলথ কেয়ার অর্গানাইজেশন। তো মানুষের অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এবং তারা স্বীকার করেছে যে তারা স্যাম্পল টেস্ট করেছে, বাসায় বাসায় গিয়ে 5,000 থেকে 8,500 পর্যন্ত টাকা নিয়েছে, কিন্তু তারা স্যাম্পলটা কালেক্ট করে সেটা ফেলে দিত, এবং তাদের মন গড়া একটা রিপোর্ট তারা পরের দিন দিয়ে দিত। এতে করে যেটা হচ্ছে যে যাদের করোনা নেগেটিভ তারা পজিটিভ রিপোর্ট নিয়ে হ্যারাস্ট হয়েছে, এবং যাদের আসলেই পজিটিভ তারা নেগেটিভ রিপোর্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আরো মানুষকে সংক্রমিত করছে। তো এটা গেল একটা চিত্র। আরেকটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে ভারতের সাথে তুলনা নাই করলাম, আমাদের মানে কম ছোট ইকোনমির একটা দেশের সাথে তুলনা করছি, যে নেপালের সাথে যে আমাদের এখনকার যে প্রিপারেশন সেটার সাথে। যে WHO 2020 মে মাসে একটা রিপোর্টে বলেছে যে বাংলাদেশে এই মুহূর্তে 399টা আছে আইসিইউ বেড, যার অধিকাংশই ঢাকায়। আর যেখানে আমাদের দেশে যে মানুষ, তার 1/6 মানুষ হচ্ছে নেপালে, তাদের আইসিইউ বেড হচ্ছে প্রায় 1600টা, মানে আমাদের প্রায় 4 গুণ আইসিইউ বেড আছে তাদের। যেখানে আমাদের ডায়ালাইসিস বেড, অক্সিজেন সিলিন্ডার, তারপরে ভেন্টিলেশন, এগুলার কথা নাই বা বললাম। আবার ফিনান্সিয়াল এক্সপ্রেসের আরেকটা রিপোর্ট, সেটা আরো ভয়াবহ। সেটা বলেছে যে যদি আমাদের আইসিইউ বেড নতুন করে করাও হয়, সেগুলো আনঅপারেটেড থেকে যাবে, কারণ হচ্ছে সেগুলো অপারেট করার মতো দক্ষ জনশক্তি আমাদের অভাব রয়েছে। এছাড়া আমরা যেটা সবাই জানি যে আমাদের দেশে প্রত্যেক 10,000 মানুষের জন্য ডাক্তার রয়েছেন মাত্র 6 জন, নার্স রয়েছেন মাত্র 4 জন। তো এই যেখানে আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা, সেখানে আমরা এখন দেখি যে আসলে আমাদের বাজেটে মানে স্বাস্থ্য খাতকে কতখানি কি করা হচ্ছে। আমরা বাজেটে সবচেয়ে মানে যে গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতকে, সেটা ফিনান্স মিনিস্টার বলেছেন বাজেট বক্তৃতায়। গতবার যেটা 25,732 কোটি ছিল, সেটা আবার বেড়ে দাঁড়িয়েছে 29,247 কোটি। তার সাথে ভালো উদ্যোগ হচ্ছে যে একটা করোনা মোকাবেলার জন্য একটা 10,000 কোটি টাকার থোক বরাদ্দ এবং 100 কোটি টাকার স্বাস্থ্য শিক্ষার
জন্য বরাদ্দ করা হচ্ছে। তো বাজেট যেটা মেহেদী ভাই ওনার মানে কথায় বলেছেন যে আসলে যেটা বেড়েছে সেটা হচ্ছে রেগুলার যে ইনক্রিজ যেটা আর কি, মানে এটা যে করোনাকালীন এই যে একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে মানে এমন একটা সিচুয়েশনের জন্য যে খুব বেশি কিছু তা কিন্তু না, আমাদের এই বিশাল পপুলেশনের জন্য এটা আসলে খুব যে একটা মানে এটা অপ্রতুল, অনেকাংশেই অপ্রতুল। মানে আমরা তুলনা করতে পারি, যেমন ধরেন প্রতিরক্ষা খাত যেখানে কিনা 6.1% করা হয়েছে বাজেট, যেটা আর কি মোট জিডিপির যেটা 6.1% বাজেটে লোকেট হচ্ছে, সেখানে স্বাস্থ্য খাতে এরকম একটা ইমার্জেন্সি টাইমে 5.1% জিডিপির যে অ্যালোকেশনটা, এটা আসলেই খুবই অপ্রতুল আমি বলবো। আর স্বাস্থ্য খাতের যে যেটা আর কি বাজেট, আপনি হেলথ তো আসলে কোনো মানে নট মিয়ারলি অ্যান এক্সপেন্ডিচার, ইটস অ্যান ইনভেস্টমেন্ট। তো সুতরাং এটা আমাদের চিন্তা করা উচিত ছিল যে স্বাস্থ্য খাতের বরাদ্দের ব্যাপারে। তো আমি একটু স্বাস্থ্য খাতের সমস্যাগুলোকে যদি দুইটা ভাগে ভাগ করি, সমস্যা এবং বাজেটের যে এমফাসিস, সেটা তাহলে করোনাকালীন যে সমস্যা আমাদের, সেখানে আমি একটু আগেই স্ট্যাটিস্টিক দিয়েছি যে আমাদের কি অবস্থা। সুতরাং এই ইমার্জেন্সি টাইমে আমাদের কিন্তু সবকিছুই বাড়াতে হবে, ডাক্তার বাড়াতে হবে, নার্স বাড়াতে হবে। অলরেডি প্রাইম মিনিস্টার ইমার্জেন্সি বেসিসে 2000 ডাক্তার এবং 6000 নার্স রিক্রুট করেছেন, কিন্তু এটাও কিন্তু ইনসাফিসিয়েন্ট। তো আমাদের এগুলো সবই বাড়াতে হবে। এবং সর্বোপরি আমাদের যে সংকটটা, সেটা হচ্ছে আসলে আস্থার সংকট। আমরা মানে আস্থা পাচ্ছি না যে আমরা আসলে ট্রিটমেন্ট পাবো, বা আমরা টেস্টের রিপোর্ট পাবো, বা টেস্টের রেজাল্ট পাবো, সবকিছু। যদিও আমাদের ফ্রন্টলাইনার্সরা এবং আমাদের সরকার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন, জীবন বাজি রেখে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমি যেটা অবজারভেশন আমার, সেটা হচ্ছে আসলে সমন্বয়ের একটা অভাব রয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে একজন রোগী মারা যাওয়ার 3-4 দিন পরে রিপোর্ট আসছে যে তার করোনা পজিটিভ। তো এই ধরনের টেস্ট তো আসলে মিনিংলেস। তো একটা ব্যাপার হচ্ছে এই যে সমন্বয়ের অভাব, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে সিস্টেম লস। তো এই প্রবলেম গুলোকে চেক করতে হবে। করোনাকালীন সময় আরেকটা যেটা জরুরি, মানে দুইটা আসলে জরুরি বিষয়, একটা হচ্ছে এক্সিস্টিং যারা এফেক্টেড অলরেডি তাদেরকে সেবা দেয়া, জরুরি ভিত্তিতে সেবা দেয়া, এবং আরেকটা যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিভেনশনের দিকে আমাদের মনোযোগী হতে হবে। তারপর আছে ভ্যাকসিনের ব্যাপার। কারণ হচ্ছে আমাদের এই 17 কোটি মানুষের জন্য বিশাল ডিমান্ড ভ্যাকসিনের। এখন কোনো দেশ যদি ভ্যাকসিন আবিষ্কার করেও সেটাতে আমাদের অ্যাক্সেস পাওয়া, এবং এই 17 কোটি মানুষ যাতে অ্যাক্সেস পায়, আর এটা এমন কোনো বিষয় না যে আজকে আমরা ভ্যাকসিন আসলো কালকে আমরা ঠিক হয়ে গেলাম, এটা আসলে একটা টাইম কনজিউমিং ব্যাপার। তো এই জন্য আসলে বাজেটের যে অ্যালোকেশন, এটা হ্যাঁ। তারপরে হচ্ছে যে আরেকটা ব্যাপার স্বাস্থ্য খাতে আমাদের রয়েছে, মানে এখানে আমি করোনাকালীন সময় আরেকটা ব্যাপার বলবো, যে বাজেটে যে সামান্য বরাদ্দ বেশি হয়েছে, সেটাও কিন্তু আমাদের কিন্তু অনেক লিকেজ রয়ে গেছে। আমরা যদি লিকেজ গুলো মেকআপ না করতে পারি, আমরা যদি 10 টাকার ঔষধ 15 টাকা দামে কিনি, আমরা যদি 50 টাকার স্যানিটাইজার 100 টাকা দামে কিনি, তাহলে কিন্তু এই বরাদ্দ বৃদ্ধির আসলে কোনো মূল্য নাই। তো এগুলো হচ্ছে করোনাকালীন সময়ের ইমার্জেন্সি। এছাড়াও আমাদের স্বাস্থ্য খাত, যেটা ফারুক মেহেদী ভাই বলেছেন, যে আসলে এটা ঢেলে সাজাতে হবে। কারণ WHO এর তথ্য অনুযায়ী আমি বলছি যে বাংলাদেশের মানুষের মাথাপিছু স্বাস্থ্য খরচ যেটা হচ্ছে কিনা $32 মাত্র, এবং যার মধ্যে মানে একজন সাধারণ মানুষ এই $32 74% হচ্ছে তার আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মানে সে নিজে খরচ করছে, যেখানে মালদ্বীপের মতো দেশের হচ্ছে $118। তো এইরকম একটা মানে বাজারমুখী স্বাস্থ্য ব্যবস্থা আসলে আমরাই সৃষ্টি করেছি, এবং এই অতি বাজারমুখী স্বাস্থ্য ব্যবস্থা এখন ফ্রাঙ্কেস্টাইন হয়ে আসলে আমাদেরকেই ধ্বংস করছে। তো এই জন্য গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা প্রণয়নের জন্য আমাদের বাজেটে সেদিকে মনোযোগী হতে হবে। বাজেটে একটু আমার মনে হয় সে বিষয়টা বিবেচনা করলে ভালো হবে। আরেকটা ব্যাপার আমি ছোট করে বলবো, সেটা হচ্ছে এডিপির আমাদের যে স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকে, তার প্রায় কিন্তু প্রত্যেক বছরই দেখা যায় 20 থেকে 25% কোনো কাজ মানে আনইউটিলাইজড থেকে যায়। তো এটা আরেকটা ব্যাপার, যখন আমরা বাজেট প্রণয়ন করব তখন আমাদেরকে স্পেসিফিক্যালি যদি আমরা, যেমন আমাদের দেশে যে রোগগুলা বেশি হয় সেগুলো লিস্ট করে সে অনুযায়ী আমরা যদি ডাক্তার এবং ইকুইপমেন্টস যদি আমরা সে অনুযায়ী ডিমান্ড করি এবং সে অনুযায়ী বাজেটটা অ্যালোকেট করি, আমার মনে হয় সেটা মানে বরাদ্দটাকে আমরা যাতে যথোপযুক্ত ব্যবহার করতে পারি। এবং সর্বোপরি আমি যেটা বলবো যে মানে বাজেটে শুধু স্বাস্থ্য খাতই নয়, তবে স্বাস্থ্য খাত স্পেশালি, যে সেখানে আসলে জবাবদিহিতা, আমি যেটা বুঝতে পারলাম যেটা বলছেন যে আসলে বরাদ্দটা অপ্রতুল স্বাস্থ্য খাতের বরাদ্দটা, এবং আমরা কিন্তু দেখছি যে উন্নত দেশগুলো কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকটা হিমশিম খাচ্ছে। যেমন আমেরিকার মতো দেশও কিন্তু সামাল দিতে পারেনি এই পরিস্থিতি। সেই ক্ষেত্রে আমাদের মতো দেশে, যেখানে আমরা ঘনবসতিপূর্ণ একটি দেশ এবং অনেক সমস্যা আমাদের রয়েছে অর্থনৈতিক, সেই ক্ষেত্রে আসলেই
এইটাকে সামাল দেওয়া আমাদের জন্য একটু কঠিন হবে বলে মনে হচ্ছে। আমি আসবো ডক্টর মুনতাহা রাকিব আপনার কাছে এর পরেও আমি একটু যেতে চাই ডক্টর মোস্তাফিজ মুনিরের কাছে। আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে একটু আগেই বলছিলেন ডক্টর নাসিম সাইদি স্যার যে ব্যাংকিং সেক্টরে বিশেষ করে যে ডেফিসিট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ইন্টারনাল সেক্টর থেকে মানে আমাদের দেশীয় ব্যাংক থেকে যে ঋণটা নেওয়া হবে সেই ঋণটা কিন্তু সামগ্রিকভাবে আমরা যারা ঋণ নেই প্রাইভেট এন্টারপ্রেনিয়র বলেন বা আমরা সাধারণ মানুষ যারা ঋণ নেই তারা কিন্তু এখানে একটা সমস্যার মধ্যে পড়তে পারি এবং ব্যাংক ঋণের সুদের হারেও একটু প্রভাব ফেলতে পারে। একটু ডক্টর মুস্তাফিজ মুনিরের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে এই ব্যাংকিং খাতে এই চাপটা কি সামলে নেওয়া যাবে বা আমাদের উপর কি প্রভাব পড়তে পারে ডেফিসিট ফাইন্যান্সিং এর যে বিষয়টা এখানে রয়েছে। ডক্টর মুস্তাফিজ মুনির। হ্যাঁ, ধন্যবাদ কাশ্মীর রেজা। আমি একটু বলতে চাই যে 21শে জুন বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি সার্কুলার জারি হয়েছে, যে সার্কুলারে বলা আছে যে আমাদের সিআরআর যেটাকে আমরা ক্যাশ রিজার্ভ রেশিও, এটা যদি আমাদের মেয়াদি আমানত থাকে বা যিনি আমাদের মেয়াদি আমানত গ্রহণ করে থাকেন ব্যাংক থেকে, তার জন্য দৈনিক 1.5 হারে মেনটেন করতে হবে। আর এসএলআর হচ্ছে 2.5 থেকে 5% যারা আমানত গ্রহণ করে থাকেন। আমি মেয়াদি আমানতের কথা বলছি। তো এই যে সিআরআর 1.5 বলা হয়েছে, এটা অবশ্যই 1% মধ্যে ন্যূনতম থাকতে হবে। এই যে চেঞ্জগুলো আসছে বাজেটের ফলে হোক বা করোনাকালীন যে সংকট উত্তরণের জন্য যে বিষয়গুলো, সেগুলো ব্যাংকিং সেক্টর কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আরো একটি বিষয়ে আমি একটু ইনফর্ম করতে চাই যে গত এপ্রিল মাসে যখন আমরা করোনার মধ্য দিয়ে যাচ্ছিলাম, মার্চ এর থেকে শুরু হলো বাংলাদেশে, তখন 4% রেয়াদি সুদ একটা প্যাকেজ ঘোষণা করা হয়, যাতে করে কৃষক তার উৎপাদিত পণ্য সরবরাহের জন্য ব্যাংক থেকে একটা লোন নিতে পারে। তো এই ধরনের সংস্কারগুলো কিন্তু ব্যাংক ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তো এখন আমাদের বিষয়টা হলো যে আসলে ডেফিসিট। হ্যাঁ, এই যে ডেফিসিট আমরা একটা সমীক্ষায় দেখি যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল হলো প্রায় 1,00,000 কোটি টাকা। সেখান থেকে গত মে মাসে আমরা সরকার আমাদের কাছ থেকে মানে ব্যাংক সেক্টর থেকে নিয়ে নিয়েছে 70,000 কোটি টাকা। জুন মাসে লক্ষ্যমাত্রা আছে 14,200 কোটি টাকা। তাহলে যদি আমি জুন মাস পর্যন্ত ধরি তাহলে 1 লক্ষ থেকে 88,200 কোটি টাকা কিন্তু অলরেডি চলে যাবে। এখন আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে এই করোনাকালীন সময়ে বিদেশি ঋণ কিন্তু পাওয়াটা আমাদের দেশের খুবই টাফ হয়ে যাবে। যেটা আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক কিংবা এডিবি আমাদেরকে যে ঋণটা দিয়ে থাকে, সেই টাকাটা আমাদের পক্ষে পাওয়াটা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আগামী অর্থ বছর কিন্তু আরো একটা ঘাটতির সম্ভাবনা আছে। এখন এখানে আমি পার্সোনালি আমার একটা অপিনিয়ন যেটা হলো যে ঢাকা শহর ছেড়ে অনেকে বাড়ি চলে যাচ্ছে, গ্রামে চলে যাচ্ছে, অনেক শিল্প কারখানায় ছাঁটাই হচ্ছে। এখন এই লোকগুলো কি করবে? এই লোকগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, যেমন এসএমই খাত যদি বলি, সেটা যে কোনো খাত হতে পারে, সেটা যেমন হতে মোবাইলের যে খুচরো যন্ত্রাংশ কিংবা আসবাবপত্র, অক্সিডাইজের অর্নামেন্ট কিংবা কৃষি বা এগ্রো বেসড, সেটা ফার্মিং হতে পারে, চাষাবাদ হতে পারে। এই সেক্টর গুলো কিন্তু আসলে বুমিং আমি ভাবছি। যেমন আমরা কিন্তু এখন আমদানি নির্ভর দেশ হিসেবে অনেকটাই মানে পরিচিত বা পরিগণিত। এখন দেশে আমদানি রপ্তানি হচ্ছে না। হ্যাঁ, এই ট্রেডটা না হওয়ার জন্য আমার মনে হয় সামনে একটা বড় সুযোগ আছে যে আমাদের যে উৎপাদনে যদি আমরা সক্ষমতা অর্জন করতে পারি, তাহলে আমরা একটা পর্যায়ে আন্তর্জাতিক মানের প্রোডাক্ট উৎপাদন করে আমরা রপ্তানি করতে পারবো। কারণ আমদানি করলে আমার যে পরিমাণ টাকা দিতে হচ্ছে, আমি যদি রপ্তানি করি আমি তার থেকে বেশি পরিমাণ টাকা আমি অর্জন করতে পারবো। সেক্ষেত্রে কিছুটা ইনকাম সরকারের আসতে পারে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি আরেকটু প্রথম দিকে যাই। ব্যাংকিং সেক্টরে আমি প্রায়ই বলে থাকি যে আমাদের ব্যাংকিং এর যেটাকে আমরা স্যাংশন লেটার বলে থাকি, আমি একজনকে লোন দিচ্ছি, সেই স্যাংশন লেটারটা ইংরেজিতে হয়। এখন একজন কৃষক সে ইংরেজি কিভাবে বুঝবে? এটা একটা বিষয়, এখানে একটু চেঞ্জ আনা দরকার। আর একটা বিষয় বলি যে আমরা যারা শিক্ষিত, যখন ব্যাংকে আমরা যাই তখন আমাদের বিশেষ ফর্মের মতো প্রায় 10-12 পৃষ্ঠার একটি ফর্ম দিয়ে দেওয়া হয়, বিশাল এক ফর্ম। সেই ফর্মটা অনেক কথাবার্তা বলার পর এখন A2I থেকে এই ফর্মটাকে অনেকটা সহজীকরণ করা হয়েছে। তো
তো এই যে আমরা লোন বিতরণ বা আমরা লোনটা দেওয়ার পরে কাস্টমারের কাছে পৌঁছানো কিংবা তাকে প্যাট্রোনাইজ করা, এই বিষয়গুলো আসলে সমন্বয় দরকার। যেমন আমাদের বড় বড় খাতে যারা লোন নিয়েছেন, বড় বড় সেক্টর যারা লোন নিয়েছেন, তারা ভাবেন যে লোনটা নিলে লোনটা শোধ দিতে হবে না। তো সেখানে আইনের একটা প্রয়োগ এর ঘাটতি বাংলাদেশে দেখা যায়। আমি একটু বলি, ব্যাড লোন আসলে বেশি হচ্ছে এবং বড় বড় যারা নিচ্ছেন মানে ধনী ব্যক্তিরাই কিন্তু লোন নিয়ে লোন দিচ্ছেন না, গরিবরা অনেক সময় দেখা যাচ্ছে যে লোন নিয়ে লোন তাকে ফেরত দিতেই হয়। এবং সরকার যে স্টিমুলাস প্যাকেজ গুলো ঘোষণা করা হয়েছে, বলা হচ্ছে যে অনেক নিম্ন আয়ের মধ্যম আয়ের মানুষের জন্য সেগুলা ঘোষণা করা হয়েছে, কিন্তু এরা কতটুকু সেটা নিতে পারবে, কাগজপত্র পেপারস মেনটেইনিং সেটা তারা কি আসলে পারবে? আরেকটা এখানে বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হলো এই যে করোনাকালীন সময়ে আমরা বলছি যে ব্যাংকে না গিয়ে যাতে ট্রানজেকশন করা যায়, মানে ডিজিটাল ট্রানজেকশন বা অনলাইন যেটা, সেটার গুরুত্ব কিন্তু বেড়ে গেছে মোবাইল ব্যাংকিং ও। আপনি ই ব্যাংকিং এ আপনার পিএইচডি গবেষণাটা করেছেন, এই বিষয়টাও আপনি কি এখানে সংযুক্ত করবেন? হ্যাঁ, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস যেটা আছে, এটা আসলে আমার মনে হয় সারা ওয়ার্ল্ডের থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি এগিয়ে গিয়েছে। হ্যাঁ, আমার মনে হয় সালাউদ্দিন ভালো বলতে পারবে, কারণ সুইডেন অলরেডি মানে কি বলে এটাকে, যে গ্রিক এন্ড কি বলে এটাকে, যে আপনার ডিজিটাল কারেন্সি মানে পেপার কোনো কারেন্সি থাকবে না। ব্রাঞ্চ ব্যাংকিং এর দিকে ওরা অনেকটাই অনিচ্ছা প্রকাশ করেছে। তো এখন এই যে আমরা রিসেন্ট একটা ঘটনা দেখেছিলাম, যে আপনাদের মনে আছে কিনা, বাংলাদেশে যে সরকার যখন প্রণোদনার জন্য একটা লিস্ট করলেন, সেই লিস্টে কিছু আজে বাজে লোকের তালিকা চলে এসেছিল, যারা কোটিপতি তাদের নাম এসেছিল মোবাইল ফিনান্সিয়াল মাধ্যমে। তো Exactly. আসলে আচরণগত পরিবর্তন যদি আমাদের না হয়, আমি একটু বলি যে ঢাকায় যে কোনো জায়গায় গাড়ি পার্কিং এর জন্য একসময় কিন্তু ম্যাসিভ একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হতো। হঠাৎ করে পুলিশ অলি গলিতে এসে 1200 টাকা চার্জ করলো। এতে হলে কি হলো, হঠাৎ করে লোকজনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হলো, যেটাকে ফিনান্সিয়াল পেনাল্টি, যেটা আমি ইংল্যান্ডে দেখেছি, যে কিছু হলেই তুমি যদি একটা জরিমানাতে থাকো, 7 দিনের মধ্যে টাকাটা না দিলে এটা গুলিতে ধরে বাড়তে থাকে। তো আমরা এই যে ব্যাংক থেকে টাকা নিচ্ছি বা যে ইউজেস গুলো করছি, এর জন্য কোনো আসলে পানিশমেন্ট হচ্ছে না। যদি একজন পানিশ হতো, সেটা যেই হোক না কেন, তাহলে হতো কি, এই জন্য আমরা বড় বড় ঋণ খেলাপি দেখতে পাচ্ছি। আমি ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনায় আবারও আচ্ছা একটু শেষ করি। কৃষি খাতে জি। 5,000 কোটি টাকা রিফাইন্যান্সিং স্কিমের কথা বলা আছে। এখানে বলা আছে যে সিস্টেমটা হচ্ছে যে ব্যাংক তার নিজস্ব ফান্ড থেকে সে ফাইন্যান্স করবে একজন গ্রাহককে, এবং সেপ্টেম্বরে সে বাংলাদেশ ব্যাংকের কাছে ওই পরিমাণ টাকা ক্লেম করবে। এখন ব্যাংকের কাছে তো টাকা নাই, কারণ হলো যে মানুষ কিন্তু আগে বাংলাদেশে 12%, 13%, এমনকি 14%-এও ডিপোজিট রাখতো। সেটা এখন ডিপোজিটের জন্য আসছে মাত্র 6%, এবং লোনের ক্ষেত্রে এসছে 9%। মানুষের হাতে টাকা নাই, মানুষ ব্যাংকে টাকা রাখছে না। রাখছে কোথায়? সঞ্চয়পত্রে। সঞ্চয়পত্রের একটা মেয়াদ করে দেওয়া হচ্ছে 50 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা। এই যে বারের জন্য মানুষের হাতে এখন ক্যাশ টাকা। এখন এই ক্যাশটাকে সে আসলে কোথাও ইনভেস্ট করতে পারছে না, জায়গা নাই। শেয়ার মার্কেট, সেখানে মানুষ ঝুঁকির মধ্যে আছে, তাহলে মানুষ যাবে কোথায়? আবার একইভাবে এই করোনাকালীন সময় ব্যাংকে বলা হয়েছে যে 2% হারে আপনি ইন্টারেস্ট দিয়ে করবেন। এখন আমি যদি রিকভারি করতে না পারি, আমি যদি মানুষকে সুযোগ দিই যে ব্যাংক সেই সংকটে রয়েছে, আমরা সেই বিষয়টা আবারও শুনবো আপনার কাছ থেকে। আমি একটু যেতে চাচ্ছি ডক্টর গাজী সালাউদ্দিনের কাছে। আপনি সুইডেনে আছেন এবং আপনি জানেন যে সারা পৃথিবীতে বাংলাদেশের প্রায় 1 কোটির বেশি মানুষ আছেন, কিন্তু এই করোনা ভাইরাস পরিস্থিতিতে অনেকেই কিন্তু চাকরি হারাচ্ছেন এবং দেশে ব্যাক করছেন অনেকেই। সেই ক্ষেত্রে আমাদের যে রেমিটেন্স আর্নিং, বৈদেশিক মুদ্রার যে উপার্জন, সেটার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, বা এই বিষয়টা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, বাজেটেই বা কি আছে এই বিষয়ে? ডক্টর গাজী সালাউদ্দিন। আমি তিনটা স্টাইলাইজ ফ্যাক্টরের মাধ্যমে বিষয়টা একটু বলার চেষ্টা করব। প্রথমেই বলবো যে গ্লোবাল পিকচারটা কি। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মতে বিশ্বব্যাপী 195 মিলিয়ন ফুল টাইম ওয়ার্কার তারা তাদের জব হারাবে, এবং আংটাডের স্ট্যাটাস অনুযায়ী বা ফরকাস্টিং অনুযায়ী 2020 সালের ভিতরে বিনিয়োগের পরিমাণ 5 থেকে 15% পর্যন্ত কমবে, ফরেন ইনভেস্টমেন্ট। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে, যেটা হয়তো অলরেডি একজন বলেছেন যে রেমিটেন্সের 20% হ্রাস পাবে এই ঐতিহাসিক মন্দার কারণে। এবং এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান অবস্থা 174টি দেশে 1,02,00,000 মতো অভিবাসী কর্মরত আছেন, যারা মূলত পেশাদার, দক্ষ, আধা দক্ষ, স্বল্প দক্ষ শ্রেণীতে, এবং বিদেশে কর্মসংস্থান লাস্ট 10 বছরে সৃষ্টি হয়েছে
63,73,000, যার মোট কর্মসংস্থানের 60%। এর এর ভিতরে 2019 সালে 7 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের রেমিটেন্সের ইনফ্লো ফ্রম বিদেশ থেকে সেটার পরিমাণ এখন পর্যন্ত গত বছরের তুলনায় সমসাময়িক সময়ের তুলনায় একটু বেশি আছে, কিন্তু আমরা চিন্তা করতেছি যে হয়তো যেহেতু গালফ কান্ট্রিগুলো ওয়েল প্রাইসের শকের কারণে এখানে একটা বিশাল ইকোনমিক শক সৃষ্টি হবে, সেই কারণে হয়তোবা আমাদের চিন্তা করতেছি যে হয়তোবা এন্ড অফ ডিসেম্বর বা জানুয়ারির দিকে আমাদের রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হবে। এই ক্ষেত্রে বেশ কিছু সরকারি পদক্ষেপ, বিশেষ করে একটা পদক্ষেপ গত বছর আমার, যদি আমি ঠিক মতো স্ট্যাটিস্টিক্সটা সঠিক হয়ে থাকে, গত বছর মাননীয় প্রধানমন্ত্রী 2% হারে একটা প্রণোদনা ঘোষণা করেছিলেন, যারা বিদেশিরা, প্রবাসী যারা বৈদেশিক রেমিটেন্স প্রেরণ করবে তা এবং বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণ, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেমিটেন্স গত অর্থ বছরে 12 মাসের রেমিটেন্সের প্রবাহ যে অ্যামাউন্ট ছিল, এই বছর 11 মাসে সেটা অর্জিত হয়েছে। অ্যামাউন্টটা হচ্ছে 16.42 বিলিয়ন মার্কিন ডলার, যেটা গত বছরের রেকর্ড থেকে বেশি ছিল। আর এই ক্ষেত্রে আমি যেটা মনে করব যে এই রেমিটেন্সের ক্ষেত্রে একটা বাংলাদেশ সরকার বা পলিসি মেকারদের একটা যথোপযুক্ত, কারণ এটা একটা আমাদের মেইন মানে সোর্স অফ আর্নিং, লাইক ফরেন রেমিটেন্স আর্নিং। এই ক্ষেত্রে হয়তোবা আমরা যখনই দেখবো যে কোভিড ক্রাইসিসটা রিকভারি, মানে ভ্যাকসিন ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, জিসিসি কান্ট্রিগুলা ইকোনমি রিকভারি করবে, যেই লেবারগুলো ওই কান্ট্রিগুলা থেকে, জিসিসি বা অন্যান্য কান্ট্রিগুলা থেকে টেম্পোরারি তাদের কর্মসংস্থান লস করার কারণে দেশে ব্যাক করেছে, তাদেরকে যাতে আমরা আবার সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে বা শর্ট টার্ম লোনের মাধ্যমে তাদেরকে আবার তাদের কর্মসংস্থানে যোগদান করার একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। এই ক্ষেত্রে যেমন বাংলাদেশ আগে বেশ কিছু এমওইউ সাইন করছে, যেমন বাংলাদেশ গভর্নমেন্টের সাথে জাপান গভর্নমেন্টের, যেখানে একটা ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে লেবারদেরকে ট্রেন করে সেটা পাঠানো, এটার একটা ব্যবস্থা হবে। এর ভিতরে গভর্নমেন্টের বেশ কয়েকটা, এই বাজেটে একটা লিগাল পার্সপেক্টিভে অভিবাসীদের জন্য একটা নতুন বিধিমালা চূড়ান্ত পর্যায়ে আছে, প্লাস যে রেমিটেন্স এজেন্সিগুলো যে নিয়োগ। সালাউদ্দিন, আমরা একটু সংক্ষেপেই শুনতে চাচ্ছি স্ট্যাটিস্টিক্স, আমরা শুনবো, একটু সংক্ষেপে বললে আমার মনে হয় যে আলোচনাটা আমরা জি, যে রেমিটেন্সের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি লাস্ট, যেটা যে এজেন্টের কারণে বিভিন্ন রকম লেবার ফোর্স এজেন্ট যাদের কারণে আমাদের বিদেশে লেবারদের ভাবমূর্তি বা ওয়ার্কিং ফোর্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সেই বিষয়টার দিকে আমাদের এই মুহূর্তে খুবই নজর দেওয়া উচিত, কারণ এটা একটা কান্ট্রির ব্র্যান্ড ইমেজের সাথে খুবই জড়িত। এবং লাস্ট, এটা আমার একটা আরেকটা বিষয় হচ্ছে, ওপিনিয়ন হচ্ছে যে এই ক্ষেত্রে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক কানেক্টিভিটি টু দা জিসিসি কান্ট্রি, আদার কান্ট্রিগুলোর সাথে, এবং যখনই ইকোনমি রিকভারি করবে সেই বিষয়টার দিকে সর্বোচ্চ, কারণ এখানে ডিপ্লোম্যাটিক বা এবং স্ট্র্যাটেজিক প্ল্যানটাই হচ্ছে আমার কাছে মনে হয় এখন কোভিডের পরবর্তী সময়কার সময় মেইন পার্সপেক্টিভ হবে। কারণ যে লেবারগুলো ব্যাক করছে, আমি যদি ধরে নিই বাংলাদেশ জিসিসি থেকে 1 লক্ষ লেবার বাংলাদেশে চলে আসছে, যখনই ইকোনমি স্টার্টেড টু রিকভার, জিসিসি কান্ট্রিগুলো ওয়েল প্রাইস আবার বেড়ে যাবে এবং তাদের ইকোনমি গ্রো হবে, এবং সেই সময় এই 1 লাখ লোককে কিন্তু নতুন অনেকগুলো কান্ট্রি তাদের প্লেসমেন্ট করতে যাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যাতে তার এমবিসি, রেসপেক্টিভ মাইগ্রেশন ডিপার্টমেন্ট বা লেবার ডিপার্টমেন্ট, তারা যাতে এই ক্ষেত্রে খুবই স্ট্র্যাটেজিক একটা ভূমিকা রাখে, সেটার ব্যাপারে আমার একটা। আর লাস্ট একটা বিষয় হচ্ছে যে আমার কাছে এই মতে মনে হয় যে যদিও এটা রেমিটেন্সের সাথে না, বাংলাদেশ এখন যেসব লেবারগুলো, যেসব কান্ট্রি ওপেন করে দিয়েছে যে তাদের ওয়ার্কিং ফোর্স এখন ব্যাক করবে, সেই ক্ষেত্রে আমরা যাতে খুবই রেসপেক্টফুল হই ওইসব দেশের রুলস এন্ড রেগুলেশনের প্রতি। সেই ক্ষেত্রে একটা বিষয় আমি এখানে বলতে চাই, যেমন কাতার বলেন, কুয়েত বলেন, যেসব কান্ট্রি বলছে যে আমরা আমাদের লেবারগুলোকে আবার বেক করব, কিন্তু তাদেরকে অবশ্যই কোভিড ফ্রি হতে হবে এবং 72 আওয়ার্সের বিফোর টেস্ট হতে হবে। এই বিষয়গুলোতে যাতে আমাদের জিরো টলারেন্স থাকে, কারণ একটা কেসের কারণে বা দুইটা
কেসের কারণে দেখা যায় এটা টোটাল জনগোষ্ঠীর উপরে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। তো এই ব্যাপারগুলোতে জি। আমাদের সাবধানতা থাকা উচিত। আর লাস্ট একটা ধন্যবাদ। পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, রেমিটেন্স প্রবাহকে উৎসাহ দেওয়ার জন্য আমার মনে হয় এটা কতটুকু ইকোনমিক স্টুডেন্ট কতটুকু বলা ফেয়ার, কিন্তু টাকার অবমূল্যায়নও করা যেতে পারে, যেটা হয়তোবা আমাদের রেমিটেন্স প্রবাহকে ত্বরান্বিত করবে। যে ধন্যবাদ। এটা বিভিন্ন সময় বিভিন্ন দেশ করে থাকে, আমরা দেখেছি, বিশেষ করে চায়না বেশ কয়েকবারই কিন্তু তাদের টাকার অবমূল্যায়ন করেছে, আইএমএফ তাদেরকে সতর্কতাও দিয়েছে কয়েকবার। যাই হোক, আমরা দেখছি যে অনেকেই কিন্তু কমেন্ট করছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে দিচ্ছেন, কিছু প্রশ্ন তারা কমেন্টও করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে করোনাকালীন বাজেট ও প্রত্যাশা সফল হোক কামনা করেছেন জাহান। তারপরে মাহবুবুর রহমান বেশ কিছু কমেন্ট করেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছেন যে এভরি ইয়ার 75,000 crore টাকা ইজ ফ্লাইট অ্যাওয়ে, নো ইন্ডিকেশন অফ ফেসিং দিস প্রবলেম, মানে অনেক টাকা বাইরে চলে যাচ্ছে, এটা নিয়ে কিছু করা হচ্ছে না। মুসলিউদ্দিন খুশবু তিনি বলেছেন সবাইকে ধন্যবাদ এত সুন্দর করে সাজিয়ে বক্তব্য রাখার জন্য, আমরাও ধন্যবাদ জানাচ্ছি তাকে। প্রাণবন্ত আলোচনা হচ্ছে, প্রিন্সিপাল এম এ মতিন বলেছেন। আরো অনেকেই কিছু প্রশ্ন আমাদের কাছে রেখেছেন। যে তাহজিব হাসান বলেছেন আমার মনে হয় আমাদের দেশে টাকা বরাদ্দের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাকার যথাযথ ব্যবহার। এই কথাটা কিন্তু আরো অনেকেই বলেছেন যে টাকা বরাদ্দ হচ্ছে কিন্তু যথাযথ ব্যবহার হচ্ছে না। আবু সাইম আরিফ তিনিও গুড গভর্নেন্স এর কথাটা ইঙ্গিত করেছেন। সাইফুল আলম তিনি প্রাণবন্ত আলোচনা বলেছেন। ওয়াহিদ জামান তিনি বলেছেন বাজেটে স্বাস্থ্য খাতে কি পরিমাণ বাজেট রাখা হয়েছে সেটা প্রয়োজনের তুলনায় কম তো বটেই। বরাদ্দ বাড়ালে দুর্নীতির প্রতিযোগিতা লেগে যেতে পারে, স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ করতে না পারলে বরাদ্দকৃত টাকা দিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই গুড গভর্নেন্স বা স্বাস্থ্য খাতে যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা সঠিক ব্যবহার হবে কিনা সেটা দিকে ইঙ্গিত করেছেন। হাসিব আহসান নাদিম তিনি বলেছেন যে আই থিঙ্ক দেয়ার ইজ লটস মোর টু লার্ন ফ্রম কেনিয়া মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস, এগুলো তিনি বলেছেন। লোন গ্যারান্টিজের কথা বলেছেন। মুস্তফা মনোর সুজন বলেছেন ভালো আয়োজন, সমৃদ্ধ আলোচনা হচ্ছে। তো আমি একটু যেতে চাচ্ছি আমি ডক্টর নাসিম সাইদির কাছে। এই যে গুড গভর্নেন্স এর কথাটা সবাই বলছেন যে টাকা শুধু বরাদ্দ দিলে হবে না, এটাকে যাতে সঠিকভাবে বরাদ্দটা কাজে লাগে সেটি নিশ্চিত করতে হবে, এই ব্যাপারে আপনি কি মনে করেন? ডক্টর নাসিম সাইদ। ধন্যবাদ কাশ্মীর। ওই যে আমাদের তো অভিজ্ঞতা আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তো আমরা বালিশের দাম তো 1 লাখ টাকা চার্জ করবো না। পিপি 400 টাকার পিপি যদি এখন 4,000 টাকা ধরি, আর ওয়েবসাইট ডেভেলপমেন্টে যদি 1 কোটি টাকা ধরি, তাহলে কোনো থোক বরাদ্দতেই আমাদের সমস্যার সমাধান হবে না। তো 10,000 টাকার থোক বরাদ্দ হয়েছে এবং 29,000 কোটি টাকা, 10,000 কোটি আর 29,000 কোটি, এটা হচ্ছে হেলথ খাতে এবং কোভিড-19 মোকাবেলায় 10,000 যে থোক বরাদ্দ, এটির বিস্তারিত বলা হয় নাই, বাট মোটামুটি ডাক্তারের সংখ্যা বাড়ানো, নার্সের সংখ্যা বাড়ানো এবং তোমার বিভিন্ন ধরনের কিট সেইগুলি ইম্পোর্ট করার জন্য। এখন কথা হচ্ছে যে সেই সুফলটা যাতে বাংলাদেশের সব জায়গায় গিয়ে পৌঁছায় সেটি আমাদেরকে এনশিওর করতে, এবং সেই জন্য আমাদের যে এক্সিস্টিং পলিসি ম্যানুয়াল সেগুলি আপডেট করতে হবে। এখন গভর্নমেন্টের এখানে কি করার আছে? গভর্নমেন্টের যদি করার আছে, এখন আমরা জানি যে মার্কেট তো এখানে ফেল করেছে। একটা ক্যাপিটালিস্টিক সিস্টেম, পুঁজিবাদী বাজার ব্যবস্থায় বাজারের উপরে আমরা সব ছেড়ে দিই, কিন্তু এই ধরনের সিচুয়েশনে মন্দার ক্ষেত্রে বা এই ধরনের কোভিড-19 প্যান্ডেমিকের ক্ষেত্রে বাজার ফেল করে, এবং বাজার যখন ফেল করে তখন গভর্নমেন্ট স্টেপিং। এখন আজকাল যে একটা কনসেপ্ট অর্থনীতিবিদরা বলছেন সেটি হচ্ছে যে প্রোগ্রেসিভ ক্যাপিটালিজম, অর্থাৎ টাইম টু টাইম যে ইকোনমি মার্কেট বাজার ব্যবস্থা থাকবে, গভর্নমেন্ট উইল বি দেয়ার টু when the economy shifts away from the track, they will push it back to the track. তো গভর্নমেন্টকে কন্টিনিউয়াসলি করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অন্তত এই বছর যে বাজেটটি প্রস্তাবিত হয়েছে সেই বাজেটের পুরোপুরি বাস্তবায়নের জন্য কন্টিনিউয়াস মনিটরিং সেল তৈরি করা দরকার এবং টাইম টু টাইম বাজেটের অ্যাডজাস্টমেন্ট দরকার। আমি দুটো এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমরা ধরে নিই শুধু বাংলাদেশে অব্যবস্থাপনা আছে বা দুর্নীতি আছে। দুর্নীতি আসলে ওই যে মুস্তাফিজ মুনের একটা খুব ভালো কথা বলেছে যে উই নিড এ কালচার শিফট ইন কালচার। আমরা লোন নিব, লোন ফেরত দিব, আমরা দুর্নীতি করবো, আমরা কর দিব, কর না দেওয়ার এক ধরনের রিলাক্টেন্স, এক ধরনের রেজিস্ট্যান্স। তো এগুলি হচ্ছে কালচার শিফট, এবং আমাদেরকে এগুলি করতে হবে। বিকজ অর্থনীতি বর্তমানে আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতি হায়ার গ্রোথ ট্র্যাজেক্টরি, এবং আমরা মুভিং ফ্রম এলডিসি টু উন্নয়নশীল দেশ, এবং সেগুলিতে যাওয়া শুধুমাত্র অর্থনৈতিক
তোমার ইন্ডিকেটর গুলি গেলেই হবে না। আমাদের সকলকে আমাদের মধ্যে মানসিকতার পরিবর্তন আনতে হবে। এবং সেজন্য আমি যে এক্সাম্পল গুলির কথা বলছি, কিছুদিন আগে এই সপ্তাহে রিপোর্ট এসছে ইউনাইটেড স্টেটসে $1.2 বিলিয়ন বেনিফিট ওয়েন্ট টু ডেড পিপল, মৃত মানুষের কাছে। যে বেনিফিটটা কোভিড-19 এর জন্য যে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার $1.2 বিলিয়ন went to death people. So either there were fraudulent activities or mismanagement. In Canada তে আমরা চেকস ইস্যু করেছি পিপল হু আর প্রিজনার্স। তার মানে যাদের লস্ট ইনকাম ছিল, গভর্নমেন্ট যে প্যাকেজ ঘোষণা করেছে সেখানে বলে যাদের লস্ট ইনকাম তাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে। যে লোক জেলে সে তো কাজই করে, সে তো কাজ হি হ্যাজন্ট লস্ট এনিথিং, তার নামে চেক ইস্যু হয়েছে। সুতরাং এইগুলি যদি আমরা এখন বাংলাদেশের কথায় এখন আসি, এগুলি যদি আমরা কন্ট্রোল করতে না পারি, এগুলি যদি ওভারসি করতে না পারি, তাহলে আসলে কোনো বরাদ্দ থেকেই কিছু আসবে না। সুতরাং যে প্রশ্নটি আপনি করেছেন কাশ্মীর, যে গুড গভর্নেন্স ইজ দ্য বিগেস্ট, আমাদের ইভেন ইয়েতেও আছে এসডিজি 17টা গোলের মধ্যে আমরা 13-14টা অলমোস্ট আমরা অ্যালাইন, যে বাকি 3টা তার মধ্যে গুড গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, এই বিষয়গুলি ব্যাংকিং সেক্টরে মুস্তাফিজ মনির যেটি বলেছে যে মানুষজনের কালচারাল শিফট হতে হবে। এট দ্য সেম টাইম ব্যাংকিং সেক্টরে ম্যানেজমেন্টের অ্যাকাউন্টেবিলিটি থাকবে। সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলি, ট্রান্সপারেন্সির জায়গাগুলি, স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আলটিমেটলি যে প্যাকেজটা ঘোষণা করা হয়েছে, যে বাজেট ঘোষণা করা হয়েছে, তার সুফল সব জায়গায় পৌঁছাবে না এবং সেখানে একটা বড় ঝুঁকি থেকে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। যে কথাটা আমি বলছিলাম যে গুড গভর্নেন্স, আসলে গুড গভর্নেন্স আমাদেরকে এনশিওর করতে হবে, কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ যেটা হলো সেটা হলো যে আমরা যে এত বড় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি সেটা আমরা কিভাবে আদায় করব, এই প্রসঙ্গটা কিন্তু ইতিমধ্যেই এসেছে। আমি একটু যেতে চাই ফারুক মেহেদীর কাছে। আপনি যদি একটু বলেন যে কর নিয়ে আপনাকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন মিডিয়াতে কথা বলতে দেখেছি, কিছু কাজ আপনি করেছেন, কিছু রিপোর্টও আপনারা দেখেছি, অত্যন্ত বাস্তবসম্মত রিপোর্ট। এই যে কর ব্যবস্থাপনা একটু পরিবর্তন কিন্তু এখন আনা হয়েছে, যেমন এখন যে করের যে সর্বনিম্ন হার যেটা, সেটার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। আবার উপরেও আমরা যদি দেখি যে 30% থেকে নেমিয়ে 25% আনা হলো। এই যে বিষয়টা, এটা আমাদের দেশের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য হ্রাস করতে কতটুকু ভূমিকা রাখতে পারে, বা এই বিষয় দিয়ে আমরা কি আসলে আমাদের যতটুকু এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটাকে আমরা মিট করতে পারবো কিনা? ফারুক মেহেদীর কাছে আমি যেতে চাই, করের যে সংস্কার সেই বিষয়টা নিয়ে একটু শুনবো। জি, আপনাকে আবারও ধন্যবাদ। আমি করের সংস্কার বলবো, তার আগে আমি আরেকটু বিষয় একটু এখানে বলতে চাই যে আমরা সবাই জানি, এখানে সবাই অর্থনীতির ছাত্র, যে অর্থনীতিতে একটা কথা সবসময় বলা হয় যে আদার থিংস রিমেনিং সেম, যদি সব ঠিক থাকে তাহলে এটা হলে ওইটা হবে, এটা হলে ওইটা হবে। কিন্তু আমাদের যে বাজেটটা দেয়া হলো, এটা আদার থিংস রিমেনিং সেম থাকলে এটা হবে, কিন্তু আমার মনে হয় এখানেও এটা হবে না। কেন হবে না? আপনি দেখেন যে এইবার বাজেটটা মানে গতানুগতিক ধারায় তো দেওয়া হলোই, তারপরেও আমি মনে করি যে এই বাজেটটা হওয়া উচিত ছিল একটা ইন্টারিম টাইমের জন্য, অ্যাটলিস্ট 6 মাসের জন্য। তাহলে আপনি বুঝতে পারতেন যে প্যান্ডামিকটা কোন দিকে টার্ন নিচ্ছে, এরপরে আপনি কি ধরনের পলিসি নিতে পারেন। কারণ হলো এই যে আমরা বাজেটটা দিলাম, এখন ধরেন আমার এক্সপোর্ট নাই, এক্সপোর্ট নেতিবাচক, আমার রেমিটেন্স নেতিবাচক। এখনো আপনি যদি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বলেন তখন বলতে পারেন যে না, রিজার্ভ তো অনেক বেশি, $35 বিলিয়ন, আমার তো বিশাল, যে আমার তো হিউজ টাকা রেকর্ড হয়ে গেছে। অনেক মিনিস্টারকে আমরা টুইট করতেও দেখেছি যে হিউজ। কিন্তু কেন যে রিজার্ভটা বাড়লো সেটা কিন্তু আমরা খুঁজে সবাই দেখলাম না, জানলাম না। যে একটা রেমিটেন্সটা একটু বেশি আসছে কারণ ঈদের একটা সিচুয়েশন ছিল, সবাই দেশে খায় না খেয়ে টাকা পাঠায়, ধার কর্য করে টাকা পাঠাইছে। আরেকটা হলো যে আমার তো ইম্পোর্ট নাই, তা আমার ইম্পোর্ট বিল তো দিতে হইতো, সেই ইম্পোর্ট বিল তো আমার সেভিংস, আমার 30% মাত্র ইম্পোর্ট হচ্ছে, তো আমার 70% ইম্পোর্ট নাই এখন। তাহলে ইম্পোর্ট না হলে আমার তো ডলার খরচ হচ্ছে না, তো সেখানে আমার সেভিং হচ্ছে। এরপরে আসেন আমার এই যে আমরা যে বিদেশি এখন হাত পাচ্ছি যে দাতাদের কাছে, আমরা তো মাঝখানে দাতাদের কাছে হাত পাতি নাই, খুব কম কনজারভেটিভ ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী এটা হচ্ছে গার্ডস, যে আমরা নিজের টাকায় সবকিছু করব, এই রিসোর্স মোবিলাইজেশনে তার একটা দক্ষতা ছিল, আমি এই জন্য তাকে ধন্যবাদ দেই। সেই জায়গাটা আমার একটা ডেভেলপমেন্ট হয়েছিল। আমরা ওয়ার্ল্ড ব্যাংক, IMF কে আমরা কিন্তু অনেক সময় না বলে দিয়েছিলাম, কিন্তু এখন আমরা হাতে পায়ে ধরে কিন্তু টাকা আনতেছি। এবং এইবারের বাজেটে ৭৬,০০০ কোটি টাকার আমার লক্ষ্যমাত্রা।
আমার যে টোটাল ঘাটতি বলছি যে 6%, নর্মালি আমাদের বাজেটে 5%-এর মধ্যে থাকার কথা, কিন্তু এবার এটা আমরা 6% করেছি। তারপরেও আমি বলবো যে এটা ইতিবাচক, আমার দরকার, আমার ইনভেস্টমেন্ট লাগবে, আমার ঘাটতি দরকার আছে। কিন্তু সেই যে ঘাটতিটা আপনি নিলেন, 6% ধরলেন, সেটাও তো ঠিক থাকবে না। কেন ঠিক থাকবে না? আপনি বলছেন 3,30,000 কোটি টাকা আপনার রাজস্ব আসবে, আসবে না তো। তাহলে আপনার ঘাটতি কোথায় যাচ্ছে? ঘাটতি আপনার 10-11%-এ পৌঁছবে। এখন আপনি এই যে বিদেশে টাকাটা, আমি বলবো যে বিদেশ থেকে টাকা আনতে পারলে খুবই ভালো। আমার যদি বিদেশে দাতাদের কাছ থেকে আমরা পাই, এটা মিনিমাম কস্টে আনা যায়, 1%-এরও কমে আমরা ইন্টারেস্ট, তাহলে এটা আমার খুবই ইতিবাচক। এবং কিন্তু আমরা কি বেশ সেটা কিছু পারবো? শর্তও কিন্তু দিয়ে দেন, এরা শর্তও জুড়ে দেন বিদেশ থেকে টাকা আনার ক্ষেত্রে। শর্ত তো আছেই, শর্ত তো আমার অবশ্যই মানতে হবে, কিন্তু আমার যেহেতু বিপদে পড়লে গরিব মানুষ কি করে, পেটের দায়ে তো সে আচ্ছা, বেশি আচ্ছা। টাকা সুদ দিয়ে নিচ্ছে না। কিন্তু তারপর হুম। আমি মুস্তাফিজ মনির ভাই যেটা বললেন যে আসলে এই যে আমার বিদেশিদের টাকা কি আমি পাবো কিনা, আমারও এই আশঙ্কা আছে। কারণ বিদেশিরা এই যে ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, এডিবি বলেন, বা এই যে আইডিবি বলেন, যারা আছে না কেন, তারা তো সবার ডিমান্ড তাদের উপরে এখন সারা পৃথিবীতে। আপনার স্বল্পোন্নত দেশ বলেন, আপনার উন্নয়নশীল দেশ বলেন, সবাই তার কাছ থেকে ডিমান্ড চাচ্ছে এখন, ঋণ চাচ্ছে। তো সে সবাইকে তো দিতে হবে, সে তো এখানে একটা ব্যালেন্স করবে, ট্রেড অফ করবে। করতে গিয়ে আমাদের কি সেই কাঙ্ক্ষিত আমরা যা চাইবো তাই দিতে পারবে? সেটা দিতে পারবে না। তার মানে আমার বিদেশ থেকে টাকা আসাটাও খুব যে আমরা পাবো সেটাও অনিশ্চয়তা আছে। তাহলে আসেন, আমার সহজ রাস্তা কোথায়? বাংলাদেশ কতগুলো ব্যাংক আছে, ব্যাংক থেকে আমি টাকা নিব। যেটা লিপন ভাই বলেছে যে এমনি ব্যাংকিং খাত শেষ। নাসিম স্যার বলেছেন যে ব্যাংকিং খাত তো মানে আমাদের সুশাসন নাই, সেখানে ঋণ কেলেঙ্কারি, কোনো পানিশমেন্ট নাই, টাকা চলে যাচ্ছে মানে মানুষের কাছে, যারা এই টাকা নিয়ে বিশেষ করে কানাডা সহ বহু জায়গায় বাড়ি বানাচ্ছেন, আমরা বহু খবর জানি। এখন বিদেশে পাচার করছেন। গতকালকের রিপোর্ট যে সুইস ব্যাংকে গত বছরই 5,000 কোটি টাকা পাচার হয়েছে, যেটা মানে এইভাবে প্রতি বছর পাচার হচ্ছে সুইস ব্যাংকে শুধু 5,000 কোটি টাকা। এরকম প্রায় 60,000 কোটি টাকা বছরে পাচার হয় বলেও কিন্তু রিপোর্ট আছে। তার মানে আমাদের কোনো সুশাসন ওই জায়গাটাতে নাই। তাহলে আমি বারবার সহজ রাস্তা খুঁজতেছি, ব্যাংক থেকে টাকা নিব। এই ব্যাংক থেকে আমি 84,000 কোটি টাকা নিতে চাচ্ছি। তাহলে ব্যাংক থেকে যদি আমি সরকার 84,000 কোটি টাকা নেই, তাহলে ব্যাংকের রেস্ট অফ দ্য পিপলের জন্য কি থাকবে? আমার আমার প্রাইভেট সেক্টর কি পাবে? আমার এসএমই, আমার কৃষক, আমার যে শিল্প উদ্যোক্তা বা লার্জ ইন্ডাস্ট্রি, সে কি পাবে? তাহলে যদি সে টাকা না পায়, তার যদি বিনিয়োগ না হয়, তাহলে আপনি কেন বলতেছেন যে 8.2% গ্রোথ হবে? তারপরে তো সব স্ববিরোধী কথা। আপনি গ্রোথ চাচ্ছেন, আবার আপনি টাকা নিয়ে যাচ্ছেন নিজে, আবার সেই টাকা প্রাইভেট সেক্টর পাবে না। তো গ্রোথটা দিবে কে, হবে কোত্থেকে? আচ্ছা, আপনি আবার এখন ধরেন যে আপনার ইকোনমিতে এখন শুধু ইনভেস্ট করতে হবে, আপনার সকল জায়গায় আপনি প্রণোদনা দিচ্ছেন, তার মানে তাদের থেকে আপনি পাচ্ছেন না, তাকে উল্টা খাওয়াইতে হবে, আপনাকে দিতে হচ্ছে। তার মানে গভর্নমেন্ট ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি তার কাছ থেকে টাকা পাবেন কিভাবে আশা করেন? কিভাবে বলেন যে আপনি রেভিনিউ পাবেন? তার মানে আপনার সম্পূর্ণ পলিসিটা, মানে এবারে আপনি বাজেটে যেভাবে করেছেন, এটা কমপ্লিটলি আপনার মধ্যে কোনো আদার থিংস রিমেনিং সেম, এইগুলোর বিষয়গুলো আপনি ওইভাবে ঠিকভাবে কাজ করে নাই, যে জন্য এই এই প্রবলেমগুলো সামনে আসবে। এবং দেখবেন যে এই বাজেট একটা বড় ধাক্কা খাবে, এই বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে না। আমার রেমিটেন্স আসবে না, আমার এক্সপোর্ট আর্নিং হবে না, আমার আমার প্রাইভেট সেক্টর গ্রোথ হবে না, আমার ইনভেস্টমেন্ট হবে না, আমার এমপ্লয়মেন্ট তো নাই, বরং আমার বেকারত্ব বাড়ছে, আমার দারিদ্র বাড়ছে, আমার 5 কোটি বা দারিদ্র, তার সঙ্গে আরো 20-25% এখন নতুন করে যোগ হচ্ছে। তাহলে আমার দারিদ্র সংখ্যা বাড়ছে। একটু আগে বলা হচ্ছে যে ঢাকা থেকে লোকজন চলে যাচ্ছে, তার মানে সে চলে যাচ্ছে। তো আপনার প্রত্যেকটা জায়গায় আপনার ইনকাম হবে না, মানুষের ইনকাম হবে না, কোম্পানির ইনকাম হবে না, ইন্ডাস্ট্রির ইনকাম হবে না, তাহলে আপনার রেভিনিউটা দিবে কে? আর আপনার তো রেভিনিউ এটা বাস্কেটও ছোট। আপনি তো রেভিনিউ এমন যথার্থই। না যে আপনি হ্যাঁ, হ্যাঁ। সবাইকে কাভার করছেন, আপনি যারা রিটার্ন দিচ্ছে তাকে ধরছেন, যারা বারবার দিচ্ছে তাকে ধরছেন। তো তার তো এখন সে এবার তো এক্সামশন চাচ্ছে, সে নানান রকম এক্সামশন চাচ্ছে, সে ডিউটি এক্সামশন চাচ্ছে, সে ভিএটি এক্সামশন চাচ্ছে, সে ইনকাম ট্যাক্স এক্সামশন চাচ্ছে। এই এক্সামশন চাচ্ছে, আপনি তার কাছ থেকে আবার ট্যাক্স আদায় করতে চাচ্ছেন। মানে কমপ্লিটলি আমি বলবো যে আমি খুবই খুশি হইতাম, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, যে তার যে সংবেদনশীলতা, মনে হয় যে তিনি অর্থ বাজেটটা দিতে হয়তো বা ভালো হইতো, কিন্তু তিনি কি সবকিছু করবেন? আমরা দেখছি যে তার যে দৃষ্টিভঙ্গি, তার যে চিন্তা ভাবনা, তার ধারে কাছে অন্যদের মধ্যে নাই। উনি যেভাবে হাঁটছেন, তারা অন্যরা কিন্তু এভাবে হাঁটছেন না। যে কারণে আমরা বাজেটটা আমরা এই যে আমলাদের ট্রেডিশনাল মাইন্ডসেট,
যে একটা বাজেট দিব গত বছর ধারাবাহিক, আরে আমরা এইবার কোথায় আছি? আমার ব্যবসা নাই, আমার ইনভেস্টমেন্ট নাই, আমার এমপ্লয়মেন্ট নাই, এবং আমার এই যে সবকিছু বাজেট থমকে প্রণয়ন গেছে। প্রক্রিয়া সেই নিয়েও কিন্তু রকম অনেক প্রশ্ন অবস্থায় আছে। হুম, সেই অনেকেই জায়গায় তো বলছেন আমি যে এই আমরা জায়গাটা কয়েকটা রুমের মধ্যে, কয়েকটা এসি রুমে বসে একটা বাজেট প্রণয়ন করা হচ্ছে, মানে বটম আপ এক্স্যাক্টলি অ্যাপ্রোচে না হয়ে টপ থেকে এই বাজেটটা হচ্ছে এক্স্যাক্টলি ডেমোক্রেটিক এখন ধরেন এনবিআর আদায় করবে টাকা রাজস্ব, আপনি এনবিআর এর সাথে আলাপ হয় না, এনবিআর চেয়ারম্যান চিঠি লিখে অর্থমন্ত্রীকে যে এই বাজেট তো আমরা বাস্তবায়ন করতে পারবো না, তাহলে বাজেটটা বানাচ্ছে কে? ফাইন্যান্স মিনিস্ট্রি বসে বসে একটা ফিগার লিখে দিচ্ছে 3,30,000 কোটি টাকা রাজস্ব আদায় হবে। তাহলে যারা টাকাটা আদায় করবে, যারা রাজস্বটা আদায় করবে, যারা স্টেক হোল্ডার, যারা অ্যাপেক্স বডি, তাদের সাথে কোনো ডিসকাশন নাই। সো আমাদের কথাটা হচ্ছে এই জায়গায় আমরা চাই যে একটা সুষম বাজেট হোক। এই যে 6 মাসের বাজেটটা যদি হতো, তাহলে আপনি একটা প্রজেকশন করতেন যে এইবারের প্যান্ডামিক কোথায় যাচ্ছে, 6 মাসের মধ্যে যদি সিচুয়েশন চেঞ্জ হয় তাহলে একরকম আপনি পরবর্তী একটা পলিসি দিতে পারতেন। কিন্তু না, আমরা জানি যে একটা গতানুগতিক একটা বাজেট দিয়ে দিলাম, এটা বাস্তবায়ন হবে না, আবার কাটছাট, আবার এডিপি কাটছাট হবে, আবার সেই প্রকল্প বাদ যাবে, আবার আপনার ওই যে ব্যাংক থেকে 84,000 কোটি টাকা, এটা আবার 1 লাখ কোটি টাকা ছাড়াই যাবে। আপনি বলছেন এই সঞ্চয়পত্র থেকে টাকা আসবে না, কারণ আপনি এখানে এত টাফ পলিসি করে দিচ্ছেন, সেটা আসবে না, আপনার বিদেশি টাকা আসবে না, তখন আপনার ঘাটতি যাবে অনেক, আমি রাজস্ব আবারও আসবো। এই জন্য আমি বলছি যে এই অনেক রিস্ক কিন্তু আমাদের রয়েছে, বাজেট এবং এটা শুধুমাত্র বাংলাদেশের ইকোনমির জন্য না, সারা বিশ্ব অর্থনীতিতেই কিন্তু এই রিস্কটা রয়েছে, যার জন্য আমরা বলতে পারি যে অনেক আননোন ম্যাটারস আমাদের মাঝে রয়েছে, যার জন্য আমরা একটু রিস্কের মধ্যেই রয়েছে। আমি একটু যেতে চাই এ পর্যায়ে একটু যাব আমাদের ব্যাংকার মুস্তাফিজ মুনির, তিনি আছেন। আমরা একটু বলছিলাম যে কিভাবে এই ব্যাংক সিস্টেম, ব্যাংকে কিন্তু আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক নিজের অনেক জায়গায় দেখা যাচ্ছে তাদের শ্রমিক ছাঁটাই বা এই ধরনের বেতন কমানো, এই ধরনের সংকট আছে। আসলে কি আপনি মনে করেন যে এই ঝুঁকিটা ব্যাংকগুলো কাটিয়ে উঠতে পারবে, যে ব্যাংকের যে ইনকাম অনেক ক্ষেত্রে কমে গেছে? কাশ্মীর, আমি দুঃখিত, আমি শুনতে পাইনি, বাফারিং এর জন্য নেট স্লো ছিল, যদি আরেকবার আমাকে রিপিট আচ্ছা, করা হয় আমরা আসছি আপনার কাছে, আমরা আবারও কোশ্চেনটা। আসবো। আমরা আসলে এখন যাব আপনার কাছে, আবারও আসবো। একটু মুনতাহার রকিবের কাছে যেতে চাচ্ছি, আপনার কাছে আমরা ব্যাক করবো। ডক্টর মুনতাহার রকিব, আপনি কি বলবেন যে আমরা স্বাস্থ্য খাত নিয়ে কথা বললাম, কিন্তু কাশ্মীর, আমি প্রশ্নটা শুনতে পাইনি। আমি আপনার কাছে পরে আসবো। ডক্টর মুস্তাফিজ মুনির, আপনার কাছে পরে আসবো। আমি একটু এই মুহূর্তে মুনতাহার রকিবের কাছে যেতে চাচ্ছি এবারও। মুনতাহার রকিব, আপনি কি একটু বলবেন যে আমরা শিক্ষা খাত, একটা বড় খাত, আমরা দেখি যে শিক্ষা খাতে কিন্তু বরাবরই আমরা দেখি যে বাজেট বরাদ্দ সবচেয়ে বেশি থাকে, কিন্তু শিক্ষা খাতের সাথে আবার দেখি প্রযুক্তি খাত যুক্ত করা হয়। এবার আমরা দেখলাম যে রূপপুর পারমাণবিক যে প্রকল্প রয়েছে, সেটার খরচকেও কিন্তু শিক্ষা খাতের সাথে সংযুক্ত করা হয়েছে। এই যে মানব সম্পদ উন্নয়নের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টাকে এই বাজেটে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে বলে আপনি মনে করেন, এবং এই পরিস্থিতি কি আমরা সামলে উঠতে পারবো কিনা শিক্ষা খাতে? আমরা সংক্ষেপে আপনার কাছ থেকে শুনবো শিক্ষা খাতের বাজেটটা নিয়ে। ধন্যবাদ কাশ্মীর ভাই। শিক্ষা খাতের বাজেটের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমি খুব সাবসেক্টরের দিকে যাচ্ছি না, জাস্ট ওভারঅল বলছি যে রূপপুরের যে টাকাটা, ওইটা বাদ দিয়ে শুধুমাত্র শিক্ষা খাতে যেটা বরাদ্দ হয়েছে সেটা হচ্ছে 66,400 কোটি টাকা, যেটা গতবার ছিল 61,118 কোটি। তো আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে 5,000 কোটি টাকা বেশি বরাদ্দ হয়েছে, কিন্তু আমরা যদি জিডিপির সাথে কম্পেয়ার করি তাহলে দেখবো যে আমরা গতবারের তুলনায় এবছর কিন্তু শিক্ষা খাতে 0.05% বরাদ্দ কমেছে, যদি আমরা ওই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের খাতটা বাদ দিই। তো এখন আমরা একটু দেখি যে আসলে এই কোভিড-19 সিচুয়েশনে আমাদের শিক্ষা খাতটা কিভাবে এফেক্টেড হচ্ছে। আমরা জানি যে আমরা স্বাস্থ্য খাতের ব্যাপারেও বলেছি, এখানেও বলছি যে আমাদের সামনে কিন্তু বিশাল চ্যালেঞ্জ, বিশেষ করে এই যে 4 কোটি ছাত্রছাত্রী যারা কিনা অলমোস্ট পড়াশোনার বাইরে আছে, এদেরকে আবার যদি আমরা মেইন স্ট্রিমে ফিরিয়ে আনতে চাই, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। আবার গভর্নমেন্ট থেকে যেটা চেষ্টা করা হচ্ছে A2I এর মাধ্যমে, অনলাইন কার্যক্রমের মাধ্যমে পড়াশোনা, মানে ডিস্টেন্স লার্নিং এর বা অনলাইন লার্নিং এর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা আসলে আমাদের মতো দেশে কতটুকু অ্যাক্সেস পাবে সবাই, কারণ সবার কাছে অনলাইন ডিভাইস বা ইন্টারনেটের অ্যাক্সেস কিন্তু আসলে ওভাবে নাই। তারপরেও এই 4 কোটি ছাত্রছাত্রীর মধ্যে আছে যারা হচ্ছে 1/3 আছে যারা কিন্তু ড্রপ আউটের ঝুঁকিতে আছে। তো ড্রপ আউটের ঝুঁকিতে যদি থাকে, তারা যদি ড্রপ আউট হয়,
তাহলে কিন্তু তার সাথে সাথে আরো কিছু প্রবলেম অ্যারাইজ করবে, যেমন শিশু শ্রম বেড়ে যাবে, তারপরে আর্লি ম্যারেজ যেটা আমরা বলি, যে অপ্রাপ্তবয়স্ক বিয়ে, সেটা বেড়ে যাবে, বিভিন্ন ধরনের ক্রাইম বেড়ে যাবে। তো আমাদের কাছে, আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ছাত্রছাত্রীদেরকে আবার পূর্বের গতিতে ফিরিয়ে আনা। এটা গেল একটা দিক। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল এবং এমপিও নন এমপিও ভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা টিচাররা আছেন তারা কিন্তু ঠিক মতো বেতন পাচ্ছেন না। আমরা জানি অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটির টিচাররাও বেতন পাচ্ছেন না, আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি। এবং অনেকগুলো স্কুল কিন্তু প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলোকে কিন্তু আবার যখন করোনা নন পরবর্তী এমপিও সময়ে টিচার সরকারি যারা, তারাও কিন্তু পৃষ্ঠপোষকতা অনেকেই নন এমপিও টিচাররা বেতন পাচ্ছে না। অবশ্য অতি সম্প্রতি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নন এমপিও টিচারদের জন্য আলাদাভাবে কিছু বরাদ্দ বরাদ্দ করেছেন। করেছে। হ্যাঁ, বরাদ্দ করেছেন, হ্যাঁ, এটা অবশ্যই পজিটিভ। কিন্তু তারপরেও অনেকগুলো ইনস্টিটিউশন আছে যারা বেতন পাচ্ছেন না, বা 2 মাসে 3 মাসে একবার পাচ্ছেন, অথবা অর্ধেক বেতন পাচ্ছেন, এবং তারা জীবন রক্ষার তাগিদে অন্য পেশায় চলে যাচ্ছেন। আবার কেউ আছেন যারা শহর থেকে গ্রামে মাইগ্রেট করে ফেলছেন। তো এরকম যারা যে স্কুলগুলোতে আছে তাদেরকে করোনা পরবর্তী সময়ে সেই সব স্কুল কিন্তু আবার পুনরুদ্যমে ফিরিয়ে আনতে আমাদের একটা বড় অঙ্কের সরকারি পৃষ্ঠপোষকতা দরকার হবে। আদারওয়াইজ কিন্তু স্কুলগুলো শিক্ষক সংকটে পড়বে এবং ছাত্রছাত্রীরাও বিশাল একটা সমস্যা পড়বে। তো এটা হচ্ছে আমাদের করোনাকালীন বা করোনা পরবর্তী যে ইয়েটা আর কি, আমাদের এইটার জন্য আসলে শিক্ষা খাতে যে বরাদ্দটা সেটা যথেষ্ট নয়। তারপরে আমি বলবো যেটা, যে আমাদের শিক্ষা খাতের যে আরো কিছু, যেটা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বলা হয়েছে, যে গত বছর সপ্তম পঞ্চবার্ষিক যেটা ছিল, যে সেখানে আমাদের এনরোলমেন্টের ব্যাপারে আমাদের এমফেসিস ছিল, প্রাইমারি এনরোলমেন্ট, এবং সেখানে আমরা অনেকটাই সাকসেসফুল হয়েছি। কিন্তু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার এবার প্রথম বছর, এবং এখানে কিন্তু গুণগত মানের কথা বলা হয়েছে, শিক্ষার গুণগত মানের কথা। কিন্তু শিক্ষার গুণগত মান যদি আমরা বাড়াতে চাই, তাহলে কিন্তু শিক্ষকের গুণগত মানটা বাড়াতে হবে, প্রপার ট্রেনিং দিতে হবে, অবকাঠামোগত উন্নয়ন লাগবে, আবার ছাত্রছাত্রীদের ড্রপ আউট কমাতে হবে। তো বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমার মনে হয় বাজেটটা যেহেতু একটা দীর্ঘমেয়াদী বছরের জন্য করা হয়েছে, সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। তারপরে হচ্ছে যে আমি একটু বলবো যে সৃজনশীল সিস্টেম যেটা আমাদের, সেটার কথা, যে আসলে সৃজনশীল সিস্টেমটা একটা ভালো উদ্যোগ ছিল সরকারের পক্ষ থেকে, বা যারা আমাদের শিক্ষাবিদ তারা করেছে। কিন্তু এটার আসলে ইফেক্টটা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না, কারণ ছাত্রছাত্রীরা সেই গাইড নির্ভর রয়ে গেছে। কারণ হচ্ছে ওই পরীক্ষার যে প্রশ্ন করা বা স্কুলে ক্লাসে যে পাঠদান, এইসব ব্যাপারে কিন্তু আরো অনেক ট্রেনিং লাগবে টিচারদের, এবং মানে ফুল ইয়েটা বেনিফিটটা পাওয়ার জন্য। তো এগুলো হচ্ছে বাজেটে আমার আমার অবজারভেশন, যেগুলো হচ্ছে শিক্ষা খাতে, এগুলোর জন্য বরাদ্দ বাড়াতে হবে। কিছু ইতিবাচক দিক অবশ্যই আছে বাজেটে, আমি খুব সংক্ষেপে সেগুলো বলি। যেমন আমরা জানি যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইউটিলাইজ করতে হলে, ওটার যে বেনিফিট পেতে হলে আমাদের দক্ষ জনশক্তি লাগবে, এবং সেটা বিবেচনায় এনে এবছরের বাজেটে যেটা করা হচ্ছে, ইনফ্যাক্ট এটা স্টার্টও হয়েছে, যে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা কিনা প্রত্যেক স্কুলে ওই ভোকেশনাল একটা স্ট্রিম প্রোগ্রাম শুরু হবে। এটা অলরেডি শুরু হয়েছে কয়েকটা স্কুলে পরীক্ষামূলক ভাবে, এটা খুব ভালো একটা উদ্যোগ। তারপরে আমি বলতে চাই যে বিজ্ঞান গবেষণায়, যে গবেষণা উন্নয়নে যে 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য যে একটা বরাদ্দ দেওয়া হয়েছে, তারপরে আইসিটির ব্যবহার তো আছেই, এবং সর্বোপরি বলবো যে বৃত্তি এবং উপবৃত্তি যেগুলো স্টাইপেন্ড, মেরিট স্টাইপেন্ড, এবং গভর্নমেন্টের যে আদার্স যে এইড গুলো আছে স্টাইপেন্ড আকারে, তো এইগুলোর সুফল আমরা অলরেডি ভোগ করছি, এবং এবার এটার আওতা আরো বাড়ানো হয়েছে বাজেটে। এবং আমার মনে হয় যে যেসব উপজেলা বা ইউনিয়ন লেভেলে দরিদ্র ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, সেসব জায়গা সিলেক্ট করে এটার আওতাটা, এটার পরিসরটা আরেকটু বাড়ানো গেলে ভালো হবে। আর ইউনেস্কো যে সাজেস্ট করেছে, যেটা যে মানে 6% জিডিপির যেটা এডুকেশনে, সেটা আমরা সেটার ধারে কাছেও নাই। আমরা এখনো আমাদের প্রত্যেকটা বাজেটে আমরা 2% কাছাকাছি উঠানামা করছি। তো আমার মনে হয় যে এই করোনা পরবর্তী চ্যালেঞ্জ গুলো মাথায় রেখে আমাদের বাজেটে একটু পুনর্বিবেচনা করা দরকার শিক্ষা খাতের। ধন্যবাদ ডক্টর মুনতাহা রাকিব। চমৎকার আলোচনা হচ্ছিল। আসলে শিক্ষা খাতকে আমাদেরকে আরো গুরুত্ব দিতে হবে, এবং আমরা কিন্তু ওই জিডিপির যে 6% তার ধারে কাছেও আমরা কিন্তু যেতে পারছি না। আমি একটু যেতে চাই এখন ডক্টর মুস্তাফিজ মুনিরের কাছে। ওনার অবশ্য নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। একটু ডক্টর মুস্তাফিজ মুনির, আপনি যদি বলেন, এই যে সরকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে, ঋণ দিবে উদ্যোক্তাদের, তো এই ক্ষেত্রে
তো আপনি কি মনে করেন যাদের উদ্দেশ্যে ঋণ, সাধারণত নিম্নবিত্ত মানুষ, তারা এ থেকে কতটুকু উপকার পাবে, বা কোনো ধরনের সংস্কার কি আপনি প্রস্তাব করবেন যে ঋণ দেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, আসলে ধন্যবাদ। এই বিষয়টা আসলে একটু বলি যে আমাদের বাংলাদেশের ইকোনমি এত ছোট, এই ছোট ইকোনমিতে অনেক বেশি ব্যাংক। তো এখন সময় যে ব্যাংক মার্জার বা অ্যাকুইজিশন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা করা খুবই খুবই, হ্যাঁ। আগে যেমন ধরেন যে মানুষ ব্যাংকে টাকা রাখতো, ব্যাংকার অনেক অনেস্ট ছিল। এখন ব্যাংকাররাই এই দুর্নীতির সঙ্গে জড়িত। ব্যাংক থেকে টাকা বের হয় কখন? যখন ব্যাংকার গ্রাহককে সাহায্য করে। তো আমি যদি আনইথিক্যাল ইভেন্টে নিজেকে জড়িয়ে পড়ি, বা আমার এমপ্লয়ি যদি এই ইভেন্টে জড়িয়ে পড়ে, তাহলে তো একটা ঝুঁকির মধ্যে আমরা চলে যাচ্ছি বা থাকি আর কি। আরেকটা বিষয় হলো যে আমরা এই যে ই ব্যাংকিং বা টেকনোলজি বেসড যে ব্যাংকিং এর কথা বলছি, বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এর কথা বলছি, ব্যাংকিং খাতে টোটাল যে কস্ট, এই কস্টের মাত্র ম্যাক্সিমাম আমি দেখেছি 15% হচ্ছে আইটি খাতে তাদের বরাদ্দ থাকে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অ্যাডাপশনের অভাব। যারা যারা বড় কর্মকর্তা আছেন তারা ভাবেন কি দরকার। যেমন আমার ব্যাংকের কথা বলি, আমার ব্যাংক এখনো মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস কিংবা ইন্টারনেট ব্যাংকিং এখনো প্রোভাইড করেনি। অথচ আমাদের ব্যাংক আজকে যদি একটা ব্রাঞ্চ খুলে, সরকারি ব্যাংকের মধ্যে একমাত্র ব্যাংক যে অনলাইন সার্ভিস দিয়ে থাকে। ফ্রম দ্য ভেরি বিগিনিং 2010 থেকে আমাদের ব্যাংক অনলাইন সার্ভিস দিয়ে এসছে। বাট এখন পর্যন্ত আমরা ই ব্যাংকিং যেটাকে বলছি, যেমন অন্যান্য ব্যাংক দিচ্ছে ইউক্যাশ বা বিকাশ, এটাতে আমরা আসতে পারি নাই। আরেকটা হলো যে আমাদের দেশের যে গ্রাহক রয়েছে তাদের মানসিকতার পরিবর্তন দরকার। যেমন অনেকেই বলে যে অনলাইন ব্যাংকিং করলে বা ইন্টারনেট ব্যাংকিং করলে ব্রাঞ্চে তার যেতে মানে পারছি আপনি না, ব্রাঞ্চ যা ম্যানেজারের সাথে বলছেন চা যে খেতে পারছি অনলাইন না। ব্যাংকিং এর প্রতি আমাদেরকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, এবং ইলেকট্রনিক যে ট্রান্সফার সেই দিতে বিষয়গুলো, হবে। বা এটিএম কার্ড, এইসব বিষয়ে আসলে এই করোনা কালে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ব্যাংকে না গিয়েও ব্যাংকিংটা করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে একদম সময় আমাদের অতিক্রান্ত হয়ে গেছে, অলরেডি 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে, আমাদের আলোচনাটা শেষ ধন্যবাদ করতে হবে। সবাইকে। জি, আলোচনাটা শেষ করতে হবে। আমি গাজী সালাউদ্দিনের কাছে যাব। ডক্টর গাজী সালাউদ্দিন, আপনি যে দেখছেন যে দারিদ্র বেড়ে যাচ্ছে এই করোনা ভাইরাসের কারণে, বেকারত্ব বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলোকে মাথায় রেখে সরকার কিন্তু সামাজিক সুরক্ষা খাতে অনেক বেশি ব্যয় করতে চাচ্ছে। তো এটা কতটুকু আমরা এই পরিস্থিতিকে টেকেল দিতে পারবো, একটু ছোট্ট করে 1 মিনিটে আপনার কাছ থেকে শুনবো, আমরা আলোচনার শেষ প্রান্তে। আমার মনে হচ্ছে মাইকটা মিউট। হ্যাঁ, আহ, আমি জাস্ট বলতে চাচ্ছি, জাস্ট কিছু জাস্ট ফিগার, দেন আমাদের একটু, আমাদের আসলে টোটাল সেফটি নেটের এরিয়াটা অ্যামাউন্টটা অনেক বড়, কিন্তু যদি আপনি খেয়াল করেন যে এর 31% আপনার চলে যাচ্ছে আমাদের সেভিং সার্টিফিকেটের পেমেন্টের ক্ষেত্রে। আমি যদি জাস্ট মানে পার্টিকুলার কিছু সেক্টরে অনলি 2% যাচ্ছে আমাদের যারা মোস্ট পোর পিপল, যাদেরকে রিসেন্টলি ক্যাশ বেনিফিটের জন্য। এবং রিফাইন্যান্সিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে লো ইনকাম গ্রুপ, ফার্মার্স, এদের পরিমাণটা হচ্ছে 14%। এবং হোমলেস পিপুল, ফর হোমলেস আর বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যেসব পলিসিগুলো নেওয়া হচ্ছে তারও পার্সেন্ট হচ্ছে 10%। এখন এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এগ্রিকালচারাল সেক্টরের ফাইন্যান্সিং বা এগ্রিকালচার সেক্টর সাবসিডি ফর এই পার্সেন্টেজটা আরেকটু আমার কাছে মনে হয় এটাকে সিগনিফিক্যান্টলি বাড়ানো উচিত। এবং এগ্রিকালচারাল সেক্টরের এই আপনার ফর এমপ্লয়মেন্ট জেনারেশন বা এগ্রিকালচারাল কমোডিটি মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকারের আরো বেশি পরিমাণ ইনভেস্ট করা উচিত। কারণ এটাই আমাদের এই, কারণ একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে আমাদের এখন একটা আরবান থেকে রুরাল একটা ট্রান্সফরমেশন হবে লো ইনকাম গ্রুপ অফ পিপুলের ক্ষেত্রে, এবং তারা কিন্তু তখন এগ্রিকালচারাল সেক্টরের রিসোর্সকে ইউটিলাইজ করবে। এবং সেই ক্ষেত্রে এগ্রিকালচারাল সেক্টরকে যদি প্রপারলি ইউটিলাইজ করা না যায়, মানে বেসড অন আপনার ফাইন্যান্সিং বা বেসড অন ফার্টিলাইজার বা কারণ আমরা ফার্টিলাইজার কিন্তু ডিপেন্ডেন্সি, এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় আমাদের একটা সাবসিডি এবং ফাইন্যান্সিয়াল একটা বিশাল সাপোর্ট দরকার। ধন্যবাদ। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। ইতিমধ্যেই অনেকেই খুব গুরুত্বপূর্ণ কমেন্ট দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাহবুবুর রহমান দীপু বলেছেন মানসিকতা পরিবর্তন করতে হবে, গুড গভর্নেন্স প্রধান শর্ত। আর অনেকেই বলেছেন সমৃদ্ধ আলোচনা। যাই হোক, ধন্যবাদ। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে 1 মিনিটে যদি ফারুক মেহেদী যদি কিছু বলেন, যে এই পরিস্থিতিতে সরকার যে এই যে বাজেট প্রণয়ন করলো, এখানে এখনো কিন্তু সংশোধনের কিছু সময় রয়েছে,
কি প্রস্তাবনা আপনি করবেন যে কোন ক্ষেত্রে সরকার কিছু সংশোধন করতে পারে? না, আমি বলবো যে বাজেটের আলটিমেটলি আপনার ফাইনালি হয়তো দুই একটা ফিসকাল মেজারে একটা চেঞ্জ আসবে, মেজর কোনো চেঞ্জ কিন্তু আসবে না, কারণ আমরা দেখি না কখনো যে মেজর মোটা দাগে একটা বাজেটকে আপনার খোল নলচে যেটা ডিক্লেয়ার করা হলো সেটাকে আবার বদলানো হয়। এই সৎসাহস বা এই সাহসিকতা আমরা কখনোই দেখি নাই, আমি এবারও আশা করি না। তো আমরা জানি যে যে বাজেটটা দেওয়া হয়েছে এটাই পাস হবে, এটা জাস্ট শুধু ফর্মালিটিস। এখন যেটা হচ্ছে যে বেশ কিছু বিষয় আলোচনা হচ্ছে যে আমার মোবাইলে কথা বলার উপর যে ট্যাক্সটা বাড়ানো হয়েছে সেটা আবার রিকনসিডার করা যায় কিনা সেটা বলা হচ্ছে। তারপরে আপনার ক্যাপিটাল মার্কেটে যে আনডিসক্লোজড মানিকে দেয়া হয়েছে সেখানে 3 বছরের একটা টাইম দেওয়া হয়েছে যে 3 বছর পর্যন্ত লক রাখতে হবে সেই ইনভেস্টমেন্টটা, সেটা নিয়ে বেশ আপত্তি আছে, সেটা হবে কিনা সেই বিষয়গুলো বেশ আলোচনায় আসছে। আরো বেশ কিছু বিষয় আছে সেগুলো হয়তো সরকার মানে আলটিমেটলি হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী আছেন তিনিও সুপারিশ করবেন, অর্থমন্ত্রী হয়তো সেগুলো দেখবেন। কিন্তু আমি যেটা বলবো যে জিনিসটা আমার আসলে বলার বিষয়, বাজেট বড় হয়েছে, বাজেটে বিশাল ঘাটতি হবে, রাজস্ব আদায় ঠিক মতো হবে না, সরকার বেশি করে ব্যাংক থেকে ঋণ নিবে, যেটা লক্ষ্যমাত্রা তার চেয়েও বেশি নিবে, সেটাই আমার বিশ্বাস। কারণ হচ্ছে আমরা দেখছি গত বছরও কিন্তু তার চেয়েও দ্বিগুণ ঋণ নেওয়া হয়েছে। সো এইবারও নিতে হবে, কারণ সরকার বলবে আমার টাকা নাই, এখন বাস্তবায়ন করতে হবে। তো এই টাকা নেওয়া হবে, কিন্তু যে জায়গাটা বেশি জরুরি সেটা হলো যে লিকেজ বন্ধ করা। এই যে আপনার এই যে স্যার বলছিলেন যে এই যে হিউজ পিপির যে দাম তার চেয়ে অনেক বেশি দিয়ে কেনা হচ্ছে, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের নামে কত টাকা নেওয়া হচ্ছে, সম্প্রতি একজনকে পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা যেভাবে তছনছ করা হচ্ছে, এই যে লিকেজ হিউজ পরিমাণ আমার ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু আমরা যদি একটু কৃচ্ছতা সাধন করি, আমরা যদি বিদেশি ট্যুর একটু কমাই আনি, আমাদের অফিসারদের সরকারি আমলাদের যথায় তথায় আলু চাষ দেখার জন্য যেন বিদেশে না যায়, এই যে বিষয়গুলো আছে আমরা যেন নিজেরা আমরা কস্ট কাটিং যেন আমরা করি, নিজেরা একটু পরিণত হই, অপ্রয়োজনীয় প্রকল্প যেন বাদ দেয়, যেটা মেগা প্রকল্প যেখানে হিউজ এমপ্লয়মেন্ট হবে, আমাদের গরিব মানুষ কাজ করে খেতে পারবে, তাদের পারচেসিং পাওয়ার বাড়ানোর জন্য যা করণীয় সেই জায়গাগুলোতে যেন মনোযোগ দেয়। এইসব বিবেচনায় যেন বাজেটটাকে আমরা খুব দক্ষতার সঙ্গে সামনে বাস্তবায়নের চেষ্টা করি, এটাই হচ্ছে। ধন্যবাদ ফারুক মেহেদী। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে এসেছি। আমি একটু ডক্টর নাসিম সাইদির কাছে যাব, ওনার মন্তব্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করব। আপনি যদি সর্বশেষ এই বাজেট নিয়ে আপনার কোনো মন্তব্য বা পরামর্শ দিতে চান, ডক্টর নাসিম সাইদি। ডক্টর নাসিম সাইদি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা মিউট মনে হচ্ছে। জি, আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, ধন্যবাদ কাশ্মীর। ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা অনেক আলাপ আলোচনা করেছি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। একটা জিনিস যেটি কেউ আলোচনা করেনি সেটাতে মনে করে দিচ্ছি যে ডিজিটাল ব্যাংকিং এর কথা বলা হয়েছে, এবং আমরা জানি যে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ইকোনমির কথা বলেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রচুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাংলাদেশে অনেক কিছুই ডিজিটাইজ করা হয়েছে। সেখানে এই প্রস্তাবিত বাজেটে যখন দেখি সম্পূরক কর ইন্টারনেটের উপরে, ফোনের উপরে, তো এটা কি কেবল সফট টার্গেট যে আমার ট্যাক্স লাগবে, এই একটা খাতে মানুষজন ট্যাক্স দিবে, তারপরেও এটা তো মানুষকে জিম্মি করে ট্যাক্স নেওয়া। আমার মনে হয় এটা আবার বিবেচনা করা দরকার। আর ওভারঅল হচ্ছে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমার দৃঢ় বিশ্বাস, আমি আশাবাদী, বিকজ বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে গত গ্রাফটা যদি আপনি দেখেন গত 10-15 বছরে, যে এই সরকার যথেষ্ট এফিশিয়েন্টলি অনেক কিছুই ম্যানেজ করেছে, বড় বড় ক্রাইসিস। সুতরাং আমি আশাবাদী যে দেয়ার ইজ এ প্ল্যান বি। আমরা যে কথাগুলি বলেছি যে করের ঘাটতি হবে, ডেফিসিট বাজেট হবে, ডেফিসিট আরো বাড়বে, আমরা প্রত্যেকে এই কথাগুলি বলেছি। আমি নিশ্চিত যে সরকারের নীতি নির্ধারণী মহলে এই কথাগুলি আলোচিত হচ্ছে এবং দেয়ার ইজ এ প্ল্যান বি। আমি সেই প্ল্যান বি আমরা জানি না, বাট আমি আশা করতে চাই যে সরকারের একটি প্ল্যান বি আছে। যখন যেই কথাগুলি আমরা বলছি, যেই ঝুঁকিগুলির কথা আমরা বলেছি, সেগুলি যখন সামনে আসবে, আমরা আশা করি যে সরকার সেই প্ল্যান বি সময় মতো ইমপ্লিমেন্ট করবে। আর সেই কারণেই বাজেটটি ফারুক মেহেদী একবার মেনশন করেছে 6 মাসের হলে ভালো হতো, 1 বছর হলেও আমি মনে করি একটা মনিটরিং সেল, টাইম টু টাইম অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা রাখা। এটাই হচ্ছে আমার শেষ কথা। ধন্যবাদ সবাইকে।
জি, ধন্যবাদ। আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করছিলাম করোনাকালের বাজেট এবং জনপ্রত্যাশা নিয়ে। অনেক বিষয় আলোচনায় উঠে এসেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শও দেওয়া হয়েছে। সেই পরামর্শগুলো আমরা আশা করি যে সরকার বিবেচনা করছেন বা তারা এই পরামর্শগুলো বিবেচনা করবেন। এবং সর্বশেষ ডক্টর নাসিম সাঈদী যেটা বললেন যে প্ল্যান বি হয়তো বা থাকতে পারে এবং সেই বাজেটটি রিভিউ করা, আমার মনে হয় কোয়ার্টারলি সেটা রিভিউ করার প্রয়োজন রয়েছে, কারণ গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা আমরা কেউই নিশ্চিত নই। আমরা আশা করি এই বাজেট জনপ্রত্যাশা মেটাবে এবং দেশ উন্নয়ন অগ্রযাত্রা যেটা রয়েছে সেটা অব্যাহত থাকবে। পাশাপাশি এই করোনা ভাইরাসের মহামারী থেকে উত্তরণের জন্য এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আপনারা যারা শুনছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করছি, যারা আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই মহামারীতে আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আলোচনা। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ।